দেখ আজকে লিভারেজের সেকেন্ড ক্লাসটা করাবো, লিভারেজের আজকে সেকেন্ড ক্লাসটা করাবো, ঠিক আছে? লিভারেজের সেকেন্ড ক্লাসটা করাবো, লিখবি হ্যাঁ, অঙ্ক কোশ্চেন টুকবি একটা। লিখবি টু অর্গানাইজেশন আর সেলিং, টু অর্গানাইজেশন আর সেলিং, লিখ টু অর্গানাইজেশন আর সেলিং two organization are selling on identical product, on identical product, ঠিক আছে? লাইক on identical product, on identical product, ঠিক আছে তো? ফুল স্টপ। the selling price per unit, the selling price per unit ঠিক আছে? the selling price per unit use, the selling price per unit is, like is uniform, is uniform in 2 year, আগে থিওরি পড়েছিলাম কিন্তু অঙ্ক, হ্যাঁ, in 2 year, ঠিক আছে তো? at rupees 10 per unit, at rupees 10 per unit, both the organization sold, like both the organization sold, both the organization sold, both the organization sold, ঠিক আছে? both the organization sold 1 lakh units each, 1 lakh units each, in first year, in first year, and like and first year and 1 lakh 50, কত লিখলাম বল? 1 lakh units each in first year and rupees 15 lakh, and rupees 15 lakh, rupees 15 lakh units in second year। আমি কোশ্চেন টুকে নিই, তারপর অঙ্ক করতে গিয়ে কিছু আটকে চেঞ্জ করতে হলে করে দেবো, ঠিক আছে তো? rupees 15 lakh units in second year, in second year, full stop। the variable cost per unit, the variable cost per unit, the variable cost per unit is rupees 2 per unit, is rupees 2 লিখলেই হবে, per unit তো লিখেই দিয়েছি, is rupees 2, না আগে তো লিখেই দিলাম ভেরিয়েবল, the variable cost per unit, তাই লিখলাম 2 টাকা লিখে দিলাম, ঠিক আছে? for organization x, like for organization x, for organization x, and like and rupees 6, rupees 6, like rupees 6 per unit for organization y, for organization y, ঠিক আছে? y full stop। their fixed operating cost, লিখবি their fixed operating cost, their fixed operating cost are rupees 5 lakh,
আর ₹5 lakh for organization X, for organization X, for organization X, for organization X লিখলি তো, for organization X and ₹60,000 and ₹60,000 and ₹60,000 লিখলো and ₹60,000 for organization Y, for organization Y, for organization Y, full stop. So now sales, full stop দিয়ে লিখ, so full stop দিয়ে লিখ, so now sales change from first year, change from first year ঠিক আছে টু সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার, affect EBIT, like affect EBIT, affect EBIT, like affect EBIT in both the cases, in both the cases. এই ছিল কোশ্চেন। এই ছিল কোশ্চেন, ঠিক আছে তো? এখানটায় না কোশ্চেনটা ঠিকই আছে লেখা, তুই কোশ্চেনটা পড়ে বুঝতে পারবি। কোশ্চেনটা পড়ি, অঙ্কটা আরম্ভ করবো তো। বলছে দুটো অর্গানাইজেশন ছিল, ঠিক আছে? দুটো অর্গানাইজেশন ছিল, ধর একটা অর্গানাইজেশন ছিল কি এক্স, একটা অর্গানাইজেশন মানে একটা কোম্পানি, ধর একটা কোম্পানি ছিল এক্স আর একটা কোম্পানি কি ছিল ওয়াই, তাই বলেছে কোশ্চেন, ঠিক আছে তো? বলছে আর সেলিং অন আইডেন্টিক্যাল প্রোডাক্ট, মানে একই প্রোডাক্ট, আইডেন্টিক্যাল প্রোডাক্টই সেল করে, আইডেন্টিক্যাল প্রোডাক্ট। সেলিং প্রাইস বলেছে, দেখ সেলিং প্রাইসটা কি বলেছে, দ্য সেলিং প্রাইস পার ইউনিট ইজ ইউনিফর্ম ইন 2 ইয়ার, মানে দুটো ইয়ারে সেলিং প্রাইসটা সেম, 10 টাকা করে পার ইউনিট, 10 টাকা করে। বোথ দ্য অর্গানাইজেশন সোল্ড 1 লাখ ইউনিটস ইচ, ঠিক আছে তো? 1 লাখ ইউনিটস ইচ মানে সেল করছে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে 1 লাখ ইউনিট বিক্রি করা হচ্ছে, বুঝতে পারলি তো? ফার্স্ট ইয়ারে কত ইউনিট বিক্রি করছে? 1 লাখ। সেকেন্ড ইয়ারে কত বলছে? সেকেন্ড ইয়ারে দেখ, সেকেন্ড ইয়ারে কত বলছে, কি লেখা আছে সেকেন্ড ইয়ারে? 15 লাখ ইউনিটস, মানে কি 1.5 লাখ। 15 লাখ ইউনিটস মানে সেকেন্ড ইয়ারে সেল হয়েছে 15 লাখ টাকা, তাহলে ইউনিট কত হবে? 1.5 লাখ, ঠিক আছে তো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা করে বলেছে, এক্স এর 2 টাকা আর ওয়াই এর বলেছে 6 টাকা। ফিক্স কস্ট বলেছে কত? 5 লাখ টাকা করে, 5 লাখ টাকা এক্স এর আর 60,000 টাকা ওয়াই এর। তো তোকে সবার প্রথম কি করতে হবে জানিস তো? তোকে 2 বছরের অঙ্ক করতে হবে দুটো কোম্পানির, একটা এক্স কোম্পানির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করবি, ওয়াই কোম্পানির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করবি। কি করবি? ওই এবিট বের করবি, ওই ফরম্যাটে এবিটটা বের করবি, ব্যাস। তো অঙ্কটা তোকে স্টার্ট করতে হবে, কিছু নেই অঙ্কটার মধ্যে এমন কিছু, তাহলে দাগ কাটতে হবে, ঠিক আছে তো? দাগ কেটে দিলাম, দাগ কাটা কমপ্লিট, ঠিক আছে? দাগ কাটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে? দেখেন দাগ কেটে নে, কর না, করতে থাক না। এক্স, এটা লিখবো কোম্পানি, লিখবো এক্স, এখানে লেখ কোম্পানি এক্স, এখানে লেখ কোম্পানি ওয়াই, ঠিক আছে তো? এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, ঠিক আছে তো? এটা হচ্ছে পার্টিকুলার্স। মানে আজকে তো বেসিক্যালি অঙ্কের দিকে ঢুকবো, আগের দিন মোটামুটি 1.5 ঘন্টার মতন ক্লাস পুরো কনসেপ্ট বুঝিয়েছি চ্যাপ্টারে, ফটাফট করে দৌড়াবো, ফটাফট করে দৌড়াতে হবে, ঠিক আছে? তো দেখ, হ্যাঁ কি বললে বল।
হেডিং কিছু লিখতে হবে, এখন অঙ্কে ফোকাস কর। হেডিং যখন পরীক্ষা যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো হেডিং এ যাবো, এখন দরকার নেই হেডিং। লিখবি, হ্যাঁ, প্রথমে লেখ সেলস, প্রথমে লেখ সেলস। তাহলে কোশ্চেনটা দেখ, দরকার হলে আমিও বোর্ডে দেখাচ্ছি। সেলস, সেলস মানে এক্স প্রোডাক্ট, এক্স এর সেলস ইউনিট কত ছিল মনে আছে? হ্যাঁ, 1,10,000 করে। দেখে নে একবার, দেখে নে একবার কি বলেছিল। বলছে এ দেখ, এই যে 1,00,000 ইউনিটস ফার্স্ট ইয়ার, তাই তো? 1,00,000 ইউনিটস ফার্স্ট ইয়ার আর 1,50,000 ইউনিট সেকেন্ড ইয়ার, মানে বুঝেছিস তো? এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু, মানে ফার্স্ট ইয়ারে 1,00,000, তার মানে এখানেও 1,00,000, এখানেও 1,00,000, আর সেকেন্ড ইয়ারে 1,50,000, এখানেও 1,50,000, এখানেও 1,50,000। এইটা তোকে ধরে ফেলতে হবে, ঠিক আছে তো? তাহলে লেখ, তাহলে কত টাকা করে ছিল সেলিং প্রাইস পার ইউনিট, বলেছিল কত করে? 10 করে। তাহলে গুণ করে দে, গুণ কর। তাহলে এখানে 10 লাখ হলো, এখানে 10 লাখ হলো, আর কোথায় 10 লাখ হবে? এখানে 10 লাখ হবে। আর দেখলি তো এফএম এর ছক না এরকমই হবে, এরকম ভাবে ছক হয়, তুমি এরকম শুধু ছকের খেলা হবে, ঠিক আছে? প্রেজেন্টেশন ভালো করে সাজাতে হবে। আর ওটা কত বলেছিল? সেকেন্ড ইয়ারে সেল কত বলেছিল মনে আছে? 15 লাখ। তাহলে সেকেন্ড ইয়ারে 15 লাখ হয়ে গেল, সেকেন্ড ইয়ারে 15 লাখ হয়ে গেল, ব্যাস হয়ে গেল তোর। এবার দেখ এখান থেকে কি করবো, মাইনাস করবো, কি বলেছিলাম বল? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত করে বলেছিল দেখ, করে নে কোশ্চেন পর। ভেরিয়েবল কস্ট কি বলেছিল? এই দেখ ভেরিয়েবল কস্ট কি বলেছিল অঙ্কে? 2 টাকা বলেছিল এক্স এ, এক্স এ বলেছিল 2 টাকা, আর ওয়াই বলেছিল 6 টাকা। তাহলে সুতরাং ঠান্ডা মাথায় করতে হবে। এক্স এ বলেছিল কত? 2 টাকা, তার মানে 1,00,000 ইউনিট 2 টাকা করে করলে কত? এটা 2 লাখ টাকা না। ভেরিয়েবল কস্ট তো হ্যাঁ ইউনিট, কত ইউনিট সেল করেছিলি, ঠিক আছে তো? এটা যে ফার্স্ট ইয়ারে 1,00,000 ইউনিট ছিল, সেকেন্ড ইয়ারে কত ইউনিট ছিল? 1,50,000। 1,50,000 কিন্তু 2 কত হবে? 3 লাখ টাকা। এবার কোম্পানি ওয়াই এর ভেরিয়েবল কস্ট কত করেছিল? 6 টাকা করেছিল। ফার্স্ট ইয়ারে কত ইউনিট ছিল বল? ফার্স্ট ইয়ারে কত ইউনিট ছিল? 1,00,000। তাহলে 1,00,000 ইন্টু 6, 6 লাখ। সেকেন্ড ইয়ারে কত ইউনিট ছিল? 1,50,000। তাহলে 1,50,000 ইন্টু 6, 9 লাখ। মনে থাকবে তো এটা নাকি? আমি দেখ মনে থাকলে ভালো, আর যদি মনে রাখতে না পারিস আমি কিন্তু ব্যাকেটে লিখে লিখে দেবো। মনে থাকবে তো? তোরা তোরা লিখে রাখতে পারিস, একজন পেন্সিল দিয়ে লিখে রাখতে পারিস, পরে যেন ভুলে না যাস। এগুলো কি করে হলো লিখে রাখ, নাহলে পরে যখন রিভাইজ করবি না ভুলে যাবি, বুঝিস তো? কি করে হলো ভুলে ফেলবে, শিওর ভুলিয়ে যাবে তখন। কারণ তোর এখানে বল ফার্স্ট ইয়ারে কত ইউনিট ছিল বল দেখি? ফার্স্ট ইয়ারে 1 লাখ। তাহলে এখানে লিখলাম 1 লাখ, ঠিক আছে, ইন্টু 2, ঠিক আছে তো? ফার্স্ট ইয়ারে 1 লাখ ছিল, আর এখানে কত ছিল বল? সেকেন্ড ইয়ারে কত ইউনিট ছিল? 1,50,000 লাখ। সেকেন্ড ইয়ার 1,50,000 লাখ ছিল না? সেকেন্ড ইয়ারে তোর 1,50,000 লাখ ছিল। এখানে একটু লিখে নিই, এবার অসুবিধা। ফার্স্ট ইয়ারে কত ছিল ইউনিট, আর সেকেন্ড ইয়ারে কত ইউনিট ছিল, এটা একটু লিখে রাখি। ফার্স্ট ইয়ারে ইউনিট ছিল তোর 1,00,000, আর সেকেন্ড ইয়ারে ছিল 1,50,000। ফার্স্ট ইয়ারে ছিল 1,00,000, আর সেকেন্ড ইয়ারে ছিল 1,50,000। ফার্স্ট ইয়ারে ছিল 1,00,000, আর সেকেন্ড ইয়ারে ছিল 1,50,000। তাহলে এখানেও ফার্স্ট ইয়ারে ছিল 1,00,000, সেকেন্ড ইয়ারে ছিল 1,50,000। এই ছিল। এবার আমাকে বল ভেরিয়েবল কস্ট কত করে ছিল? ভেরিয়েবল কস্ট এক্স এর বলেছিল আর ওয়াই এর বলেছিল। এক্স এর বলেছিল 2 টাকা করে, আর ওয়াই এর বলেছিল 6 টাকা করে। তাই এখানে এর সঙ্গে 2 গুণ হয়েছে, আর এর সাথে কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে, আর এর সাথে 6 গুণ হয়েছে। এটা মনে, তাহলে কি সুবিধা হবে, ভুল হবে না বারবার করে। এই দেখ 10 লাখ থেকে 2 লাখ বাদ দিলে ওটা কত হলো? 8 লাখ। এটা 12 লাখ, এটা 4 লাখ, আর এটা 6 লাখ। এটাকে কি বলা হয়? কন্ট্রিবিউশন। এটাকে কি বলা হয়? কন্ট্রিবিউশন। আমি তো আগের দিন ফর্মুলা লেখালাম, আমি কিন্তু বারবার একটা কথা সবাই করি, ফর্মুলা মুখস্থ করিস, বুঝিস? যদি কোনো ভুলে যাস আমি বুঝিয়ে দেবো। ফর্মুলা মুখস্থ করবি না, কারণ এফএম এ প্রচুর ফর্মুলা হবে। টাইম ভ্যালু অফ মানি কতগুলো ফর্মুলা করলি, এরপরে এই চ্যাপ্টার, তারপর কস্ট অফ, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু ফর্মুলা আছে, প্রচুর ফর্মুলা আছে। ফর্মুলা মুখস্থ করলে সব ভুলে যাবি, মুখস্থ করবি না, বুঝবি ফর্মুলা, তাহলে তুই পরীক্ষায় মনে রাখতে পারবি, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করবি, বারবার বলি মুখস্থ করবি না ফর্মুলা।
ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করে কারা জানিস তো? যারা পরীক্ষার আগে পড়াশোনা আরম্ভ করে, ওই ইউটিউবে দেখে, পরীক্ষার আগে ম্যারাথন দেখে, তারাই ফর্মুলা মুখস্থ করে চলে যায় বা টুকে নিয়ে চলে যায়। তো সুতরাং ফর্মুলা একদম মুখস্থ, ফর্মুলা বোঝার চেষ্টা করবি। ঠিক আছে, কন্ট্রিবিউশন এর থেকে মাইনাস করো কি ফিক্স কস্ট, বল এর থেকে মাইনাস কর ফিক্স কস্ট। আচ্ছা আমাকে বল, কোশ্চেন পড়ে দেখে নে, কোশ্চেন পড়ে দেখে নে ফিক্স কস্ট কত বলেছিল। এই দেখ ফিক্স কস্ট বলেছিল কত, 5 লাখ টাকা এক্স এর, এক্স এর 5 লাখ টাকা, এক্স এর 5 লাখ টাকা। তাহলে এক্স এখানে লিখবো 5 লাখ, এখানেও লিখবো 5 লাখ, আর ওয়াই এর কত বলেছিল 60,000, এখানেও 60,000, এখানেও 60,000। বাদ দেবো 8 লাখ থেকে 5 লাখ বাদ দিলে 3 লাখ হচ্ছে, 12 লাখ থেকে 5 লাখ বাদ দিলে 7 লাখ হচ্ছে, 4 লাখ থেকে 60,000 বাদ দিলে 3 লাখ 40 হচ্ছে, মানে একটা শূন্য বেশি লিখে দিয়েছি দাঁড়া। আর 6 লাখ থেকে 60 বাদ দিলে কত হচ্ছে, 5 লাখ 40 হচ্ছে। ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে কি হয়, এবিট। কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে কি হয়, এবিট হয়, এবিট। ব্যাস হয়ে গেল। এত অবধি তো বের করতে বলেছিল তোকে, তোকে তো এবিটি বের করতে বলেছিল। তাহলে এবিট কত কত বেরোলো বল অ্যান্সার, 3 লাখ 7 লাখ, 3 লাখ 40, 5 লাখ 40। ঠিক আছে তো, এবার কি বের করতে বলেছিল, এটা তো বেসিক লেভেল, একটু বুঝতে পেরেছিস, একটু বুঝতে পেরেছিস। এরপরে এরপরে দেখ কি বলেছে, কোথায় গেল, হ্যাঁ কোশ্চেনটা উপরে ছিল দাদা। আচ্ছা এখানটায় কি বলেছে দেখ, এখানে লাস্ট লাইনে কি বলেছিল, সো নাও সেলস চেঞ্জ, ভালো করে বুঝবে কিন্তু, সেলস চেঞ্জ। তাহলে সেলস কত ছিল প্রথমে, প্রথমে 1 লাখ ছিল, তারপরে 1.5 লাখ হলো, তাই তো। তাহলে সেল কত চেঞ্জ হলো, সেল কি চেঞ্জ হলো ওটা দেখাতে হবে। সেল চেঞ্জ ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার, তাহলে সেল চেঞ্জ হওয়ার ফলে প্রফিট চেঞ্জ হয়েছে, ওটাই দেখাতে বলেছে, ওটাই দেখাতে বলছে। সেল চেঞ্জ হওয়ার ফলে প্রফিট চেঞ্জ, ওটা দেখাতে হবে। তাহলে সেল ছিল 1 লাখ, ওখান থেকে 1.5 লাখ হয়ে গেল। ঠিক আছে তো, ওটাই তোকে দেখাতে হবে। তাহলে দুটো কোম্পানি আলাদা করে করবি, হ্যাঁ প্রথমে এক্স কোম্পানি শেখাবো, শেষ হলে ওয়াই কোম্পানি। অ্যানালাইসিস করছি, এটা অ্যানালাইসিস করছি, অঙ্ক শেষ হয়ে গেছে, এবার অ্যানালাইসিস করা হচ্ছে, অ্যানালাইসিস। ঠিক আছে, এটা অ্যানালাইসিস। ঠিক আছে, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখবি, আমি তোকে বলছি বল সেল কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে বলছি, তোকে জিজ্ঞাসা করছি বল পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। তো বল আগের বছর, প্রথম বছর সেল কত ছিল বল, এখানে যা ছোট করে লিখছি, প্রথম বছর সেল ছিল কত, 1 লাখ। সেকেন্ড ইয়ারে সেলস কত হলো, 1.5 লাখ। তো আমাকে বলতে পারবি কত ইউনিট সেলের মধ্যে, সেলের চেঞ্জ কত হয়েছে, 50,000। তুই কি করে বের করলি, কারণ জরুরি জিনিস, কি করে বের করলি, এটা ছিল অরিজিনাল, এটা ছিল নিউ, বলতে পারি না, ভালো করে বোঝ না, এটা ছিল আগে, এটা হলো নতুন। তাহলে কি করে বেরোলো 50,000, কি করে বেরোলো, নতুন থেকে পুরোনোটা বাদ দিয়ে, তাই তো। তাহলে এটাই তোকে বলবো 50,000টা কি করে বেরোলো, ওটাই তোকে বলা হচ্ছে। ঠিক আছে তো, তাহলে কি বললাম, 50,000 ডিভাইডেড বাই কত হবে বল, বলতে পারবি। আরে সিম্পল, এটা যদি না বুঝতে পারি আমি তোকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আগের বছর সেল ছিল 1 লাখ, এবছর হলো 1.5 লাখ। বলছে সেল বেড়েছে 50,000, কত পার্সেন্ট বেড়েছে তোকে জিজ্ঞাসা করলো, 50% বেরোচ্ছে, তাই তো। কি করে বুঝলি 50% বেড়েছে, সেটা আমাকে বোঝাতে হবে না। এবার তুই যে আমাকে বোঝাবি সেটা ঠিক না ভুল, এবার তুই নিজে যখন আস্তে আস্তে ভাববি তখনই বুঝে যাবি ঠিক না ভুল। তুই ভাব আগের বছর 1 লাখ ছিল, এবছর 1.5 লাখ হলো, তাহলে কত ইউনিট সেল বাড়লো, 50,000, 50,000 বাড়লো, তাহলে কত পার্সেন্ট বাড়লো, 50,000 বাই 1 লাখ ইন্টু 100, 50,000 বাই 1 লাখ ইন্টু 100, এটাই হচ্ছে অরিজিনাল অ্যান্সার। তাহলে কি করে বেরোলো বুঝতে পারছিস তো, চেঞ্জ বাই অরিজিনাল ইন্টু 100। তোরা করেছিলি যখন ইকোনমিক্স করেছিলি, ইলাস্টিসিটি পড়েছিলি, এইভাবে করা হতো। ঠিক আছে তো, তো যাই হোক, তাহলে কি বুঝতে পারলি, 50,000 বাই 1 লাখ, 50,000 বাই 1 লাখ ইন্টু 100, কত বাড়লো এখানে, 50%। ঠিক আছে, 50%। এবার তুই বল প্রফিট, এবার দেখ পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট, আমি ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি, তারপর তারপর ইয়ে করবো, ঠিক আছে, অ্যানালাইসিস করবো। এবিট, এবিট আগের বছর কত ছিল বল, শুরুতে কত ছিল, 3 লাখ, হলো কত, 7 লাখ। তাহলে প্রফিটে কি চেঞ্জ হলো, প্রফিটে কি চেঞ্জ হলো বল, প্রফিট 4 লাখ বাড়লো, কততে 4 লাখ বাড়লো বল,
কততে 4 লাখ বাড়লো? 3 লাখে 4 লাখ বাড়লো, 4 লাখ বাই 3 লাখ ইন্টু 100 কত হচ্ছে দেখ। বুঝতে পারছিস তো এগুলো? এইগুলো বুঝতে না 75 না রে, এই ভুল বললি। 3 লাখ বাই 4 লাখ হলে 75 হয়, এখানে 4 লাখ বাই 3 লাখ বলেছে। 133.33, হ্যাঁ 133.33%। ঠিক আছে তো? তো দেখ এবার তোকে অ্যানালাইসিস করে দিচ্ছি, বুঝতে পারলি এত অব্দি কি হয়েছে? দেখ শোন, এখানে লেখ পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট, কি লিখলাম? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। হ্যাঁ লিখবি তো, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট ডিভাইড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস ইনটু 100। তাহলে এটা আগের দিন করেছিলাম, মনে পড়ছে তো? ফর্মুলাটা দিয়েছিলাম ডিওএলএল, এই ফর্মুলাটা দিয়েছিলাম। এখানে কোশ্চেন কি বলেছে? 2 বছরের অঙ্ক দিয়েছে, 2 বছরের অঙ্ক, 2 বছরের অঙ্ক দিয়েছে। সেল চেঞ্জ হয়েছে, আগের বছর যা সেল ছিল 1 লাখ, এবছর 1.5 লাখ সেল হলো। তা সেল চেঞ্জ হওয়ার ফলে প্রফিটও তো চেঞ্জ হবে, ওটা তোকে অ্যানালাইসিস করতে বলেছে। আমি কি বলেছিলাম আগের দিন? একটা কথা বলেছিলাম, যখনই 2 বছরের অঙ্ক দেবে তখন কোন ফর্মুলাটা হবে বলেছিলাম তো, কখন কোন ফর্মুলা হবে? আমি আগের দিন বোঝাচ্ছিলাম, যখনই পার্সেন্টেজের ফর্মুলা কখন ইউজ করবি? কমন ব্যাপার, আগের বছর 1 লাখ ছিল, এবছর 1.5 লাখ হয়েছে, তার মানে কি 2 বছর যখন ঘটনা আসছে তখনই তো এই ফর্মুলা আসছে। 1 বছর এটা আসবে না, 2 বছরের কেস হলেই তখন এই ফর্মুলাটা চলে আসবে। ঠিক আছে তো? তো পার্সেন্ট অফ চেঞ্জেস ইন এবিট ডিভাইড বাই পার্সেন্ট চেঞ্জেস ইন সেলস ইনটু 100। এবার আমি এইমাত্র বোঝালাম, এখানে যে লাইনটা লিখবো এটা নিশ্চয়ই কোশ্চেন থাকা উচিত নয়। এই যে ইবিআইটির চেঞ্জ হলো, এবিট এর কত পার্সেন্ট চেঞ্জ হলো? তুই বললি স্যার এবিট এর এত পার্সেন্ট, এটা কি এবিট এর চেঞ্জ? তো কি করে বের করলি এটা আমাকে বল, কি করে বের করলি? এইটা কি করে বের করলি? 133.33% কি করে বের করলি? ওপরে কি লিখেছিলি বল? স্যার চেঞ্জ ইন এবিট, হ্যাঁ কি না বল? নিচে কি লিখেছিলি বল? অরিজিনাল এবিট। তাহলে আমি এটা বলতে পারি এখানে, তা আমি এখানে বলতে পারি চেঞ্জ ইন এবিট কে আমরা শর্টে লিখতে পারি এবিট, চেঞ্জ ইন এবিট, এটা এই সাইনটাকে বলে চেঞ্জ, ডিভাইডেড বাই কি বললাম? অরিজিনাল এবিট, অরিজিনাল এবিট এটাকে বলে অরিজিনাল এবিট। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? এইগুলো সবার তোদের জানা, হয়তো এখন মনে পড়ছে না, এই জিনিস যারা ইকোনমিক্স নিয়ে পড়ছে ক্লাস 11-এ শিখে এসছে এটা। ওই ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ফার্স্ট সেমিস্টারে পড়েছি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ওইখানে সব পড়েছিল এইগুলো, প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি, সব জানা জিনিস কিভাবে করতে হচ্ছে। এবার দেখ, এবার বল সেলের কত পার্সেন্ট চেঞ্জ হলো? 50% বলেছিলি তো, কি করে বলেছিলি? দেখ দেখাচ্ছি, 50% কি করে বের করলি? এই দেখ কি করে বের করলি। 50,000 কি, 50,000 কি ছিল? চেঞ্জ। কার চেঞ্জ? সেলের চেঞ্জ, সেলের চেঞ্জ। তাহলে লেখ এখানে সেলের চেঞ্জ বাই অরিজিনাল সেলস, সেলের চেঞ্জ। তাহলে কি লিখবে এখানে? ডেল্টা সেলস, ডেল্টা সেলস বাই সেলস, আর এখানে ইনটু 100 দিলাম। কোনো ডাউট থাকলে বলতে পারিস কিন্তু, কেন 100 দিলাম? পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে বোঝা গেল। তারপরে দেখ, আমরা যদি 100 কেটে দিই, ম্যাথামেটিক্স করছি, কি করছি? এবার লিখছি ডেল্টা এবিট, লিখছি ডেল্টা এবিট বাই এবিট। ক্লিয়ার? ম্যাথামেটিক্স করছি। এই নিচে সেল আছে, এটাকে উপরে তুললে কি হবে বল? সেলস বাই ডেল্টা সেলস, সেলস বাই ডেল্টা সেলস। এবার তুই ফর্মুলাটা ফেলে দে, ডেল্টা এবিট বাই এবিট কত ছিল? ডেল্টা এবিট কত ছিল আমাকে বল? 4 লাখ। আর এবিট কত ছিল বল? 3 লাখ। সেলস কত ছিল বল? সেলস চেঞ্জ তো ছিল 50,000, 1 লাখ। দেখ কত কি বেরোচ্ছে, বল কত কি বেরোচ্ছে, বল কত কি বেরোচ্ছে? কাটাকাটি করতে পারবি তো? এই দেখ না, কাটাকাটি কর না, এটা এটা কাটলে 2 হয়ে গেল। তাহলে 4 দুগুণে 8, 8 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 8 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বল? 2.67, তাই তো? তাহলে এই যে 2.67 বেরোলো। আচ্ছা আমাকে বল দেখি, বল দেখি, আগের দিন তো ক্লাস করেছিলি, এই যে ফর্মুলাটা দিয়েছিলাম কিসের ফর্মুলা এটা? না পার্সেন্টেজ না, এটা কিসের ফর্মুলা? ডিওএল এর ফর্মুলা। তা ডিওএল কত বেরোলো? 2.67। তার মানে কি সেল 1% বাড়লে প্রফিট কত পার্সেন্ট বাড়বে? 2.67%। এটাই তো অ্যানালাইসিস হলো।
তাই এটা হলো এক্স কোম্পানি। বল বুঝেছিস কি বুঝিস, বুঝতে পেরেছিস ব্যাপারটা? পরীক্ষায় কি করতে সেটা পরে আলোচনা, তোকে আগে পুরো ব্যাপার কনসেপ্ট পুরো দিচ্ছি, তারপর তোকে পরীক্ষার অঙ্কে আসবো, ঠিক আছে? এটা বুঝেছিস? ক্লিয়ার হয়েছে তো? এবার দেখ, এবার ওয়াই কোম্পানি এটা বাড়িতে করতে পারবি? বল ওয়াই কোম্পানিটা বাড়িতে করতে পারবি? বল হ্যাঁ কি না। জাস্ট এইভাবে এইটাই লিখবি, এই ফর্মুলাটা লিখবি, লিখে তুই বুঝতেই পারলি কি করে করতে হবে। ওয়াই কোম্পানি ফাঁকা রেখে দে, পড়ে আমাকে দেখিয়ে দিবি ওয়াই কোম্পানি। এটা মিটে গেল তোর এর ঝামেলা, এর ঝামেলা মিটে গেল। এবার সব হবে সঙ্গে সঙ্গে, সব হবে সঙ্গে সঙ্গে না। আমি করব, আমার কিছু নিয়ম লেখা আছে, নিয়মগুলো করব, তারপরে না এরপরে একটা জিনিস করাতে ইচ্ছা করছে। কি করব? আগে একটা অঙ্ক করি, বুঝিস তো? তোকে একটু মানে কি বলে ইন্টারেস্ট দিয়ে দিই চ্যাপ্টারের, ঠিক আছে? একটা অঙ্ক দিই, আগের বছর কেমন একটা অঙ্ক এসেছিল ওটা দেখি, ঠিক আছে? আগের বছর পরীক্ষায় কেমন দিয়েছিল এফএমএ, ঠিক আছে? আগের বছর কি অঙ্ক দিয়েছিল দেখি, আমি পিডিএফটা খুলি। সিক্স সেমিস্টার কত নম্বর পেজ চলছে? এই যে লিভারের চ্যাপ্টার পেয়ে গেছি। দেখ লিখে রেখেছি কি কি থিওরি এসছে আজ পর্যন্ত। দেখ 2020 সালে কি এসেছিল, ফিনান্সিয়াল লিভারেজ কাকে বলে, আগের দিন পড়েছিলাম না? ফিনান্সিয়াল লিভারেজ কাকে বলে তার ফর্মুলা লিখতে হবে, ব্যাস হয়ে গেল। তারপর যে ট্রেডিং অন ইকুইটি পড়াবো। আর ট্রেডিং অন ইকুইটি এখানে যে কজন বসে আছে কোনো স্টুডেন্ট জানেন এরম নেই, ঠিক আছে? ট্রেডিং অন ইকুইটি সবার জানা, ক্লাস 12 বিজনেস স্টাডিসে পড়ে এসেছে, সে যেই বোর্ড দিয়ে পড়ুক, ঠিক আছে? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে একটা চ্যাপ্টার ছিল, ওখানে ছিল ট্রেডিং অন ইকুইটি, আবার বোঝাবো ক্লাসে ট্রেডিং অন ইকুইটি কি বোঝাবো, ঠিক আছে? তো এটা তো পড়াইনি, এই টপিক এখনো যাইনি, লিভারেজে এবিট এপিএস অ্যানালিসিস এখনো পড়াইনি, ঠিক আছে? যখন পড়াবো তখন ডিসকাশন করবো, ঠিক আছে তো? আচ্ছা, এবার কি বলেছিল এখানে, অপারেটিং লিভারের সঙ্গে ফিনান্সিয়াল লিভারের পার্থক্য, ডিফারেন্স। আবার দেখ দেখি কোশ্চেনটা কমন, দেখ ট্রেডিং অন ইকুইটি আবার এসছে, রিপিট কোশ্চেন। ওরকম বলতে তুই এটা। এই যে, এই দেখ, এই দেখ 25, এই 2025 সালে অনার্স এসেছিল, ভালো করে দেখবি কিন্তু অঙ্কটা, হ্যাঁ? দেখ অনার্স এসেছিল, তুই দেখিয়েছি কেমন অঙ্ক পরীক্ষা দিয়েছিল। 25 সালে অনার্সে 6 নাম্বার দিয়েছিল, অঙ্কটার জন্য 6 নাম্বার, আর থিওরি লেখার জন্য 4 নাম্বার, থিওরিটা লেখার জন্য 4 নাম্বার, ঠিক আছে তো? থিওরি এটা তো অন্য ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি, অঙ্কের জন্য 6 নাম্বার। দেখ অঙ্কটা খুবই ইজি অঙ্ক দিল, খুব ইজি অঙ্ক। সাম নাম্বার 89 লিখে রাখ, আমাদের বইয়ের 62 নম্বর পাতার পেজ নাম্বার, বইয়ের যে বইয়ে থাকবে পেজ নাম্বার 62 নম্বর পেজের, ঠিক আছে তো? 89 নম্বর সাম, সাম নাম্বার 89। এটা আগের বছর অনার্সে এসেছিল, 6 নাম্বার দিয়েছিল। দুটো কোম্পানি ছিল, একটা মায়া কোম্পানির নাম ছিল মায়া, ঠিক আছে তো? আগের বছর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে কোশ্চেন পেপার সেট করেছিল না, মানে দেখবি যতগুলো 2025 অনার্সের কোশ্চেন পেপার ছিল, যখন অঙ্ক করাবো দেখবি
উত্তম কুমারের সিনেমা, সব উত্তম কুমারের সিনেমা নিয়ে বইগুলো করেছিল। ঠিক আছে, একটা আনন্দ আশ্রম সিনেমা ছিল, ওখানে যে নাম দিল ছিল একদম সমস্ত স্টোরি নিয়ে করেছিল, বুঝছো? পুরো আনন্দ আশ্রম যে সিনেমা, এই সরি তোর উত্তম কুমারের বাংলা যত সিনেমা আছে সব সিনেমায় নামগুলো করেছিল, এগুলো সব উত্তম কুমার সিনেমার একটা ওর ক্যারেক্টার ছিল। ঠিক আছে, যাই হোক বাদ দে। মায়া, মায়া কোম্পানি আর একটা যে মৃগা। ঠিক আছে, তো এবার দেখ কি বলছে, সেলস, সেলস কত ইউনিট বলেছে, সেলস এত ইউনিট, এত ইউনিট। ঠিক আছে, সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছে, 12 টাকা 10 টাকা। ভেরিয়েবল কস্ট বলেছে কত, 10 টাকা 6 টাকা। ইন্টারেস্ট অন লোন বলেছে 7,000 16,000। অপারেটিং ফিক্সড কস্ট কত বলেছে, 5,000 5,000। বলছে তুমি ডিওএল করে দাও, ডিএফএল করে দাও, ডিসিএল করে দাও। সত্যি কথা বলছে, এটা তো অ্যাকচুয়ালি জেনারেল অঙ্ক, কিন্তু দেখ মানে ঠিকই আছে, 6 নাম্বার দিয়েছে, ঠিকই আছে, যতই সোজা দিক 6 নাম্বার দিয়েছে, 10 তো দেয়নি, 10 তো দেয়নি, 6 দিয়েছে। তো অঙ্কটা করবো আমরা, অঙ্কটা করব। তাহলে লেখ 2025 অনার্সের অঙ্ক, সত্যি খুব সোজা অঙ্ক দিয়েছিল, সত্যি খুব সোজা অঙ্ক দিয়েছিল। তাহলে কি লিখবো, দুটো কোম্পানি লিখছি, মায়া, ঠিক আছে, দুটো কোম্পানির নাম লিখলাম। দেখ ভালো করে দেখবি, সেলস, প্রথমে লেখ সেলস। আগের দিন যে তোকে বেসিক শিখি তার উপর কিন্তু অঙ্ক এমনি যে পেরে যাওয়া উচিত, তেমন কিছু নেই। সেলস, তাহলে সেলস কত বলেছে, দেখ সেলস ভালো করে দেখ, বল সেলস কত লিখবো বল, মায়া কোম্পানির সেলস কত লিখবো, আমি বলতে পারি 10,000 ইন্টু 12, 10,000 ইন্টু 12। তোকে পিডিএফ দিয়ে দিয়েছি, ওখানেই দেখতে পারিস, তো পিডিএফ তো দেওয়াই আছে। 10,000 ইন্টু 12, তাহলে এখানে লেখ, এখানে লিখি, একটু সুন্দর করে প্রেজেন্টেশন দিই, দাঁড়া এরকম করবো না, দাঁড়া প্রেজেন্টেশন দিই। প্রথমে লিখি কি বলতো, প্রথমে লিখি আউটপুট, এরকম লিখি আউটপুট, আউটপুট, আউটপুট কত বলেছিল বল, আউটপুট কত বলেছিল এখানে, 10,000 আর 12,000, 10,000 আর 12,000, এরকম ভাবে লিখ, এটা বেটার লাগবে। আগেরটা যেমন করছিলাম ওটা করলেও কোনো সমস্যা ছিল না, ওখানে বেশি লিখতে হতো। আউটপুট ব্র্যাকেটে লিখবো ইউনিটস, ঠিক আছে, 10,000 12,000, এটা লিখলাম এ। বি দিয়ে কি লিখবো বল, সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছিল বল অঙ্কে, আচ্ছা আমি দেখে নিচ্ছি সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছিল। এই দেখ কত বলেছিল, 12 আর 10, লেখ 12 আর 10, এখানে লেখ, এখানে লেখ 12 আর 10, ঠিক আছে, হয়ে গেল সেলিং প্রাইস পার ইউনিট লিখলাম। এবার এর থেকে মাইনাস করব কি বলতো, ভেরিয়েবল কস্ট, এর থেকে মাইনাস কর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেখি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত বলেছিল, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত বলেছিল বল অঙ্কে, 10 টাকা 6 টাকা, 10 আর 6, এখানে লেখ 10 আর 6, ঠিক আছে। তো তাহলে তোরা জানিস, বল বল তোরা আগের দিন এসেছিলি, সেল থেকে ভেরিয়েবল বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন। তাহলে আমি বলতে পারি এটা থেকে এটা বাদ দিলে কি বলতে পারি, এটাকে বলতে পারি কন্ট্রিবিউশন, কি বলবো, কন্ট্রিবিউশন বলবো নাকি কন্ট্রিবিউশন পার ইউনিট বলা উচিত, পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট কত, 12 থেকে 10 বাদ দিলে 2, 10 থেকে 6 বাদ দিলে 4, এটা হয়ে গেল কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে। তো তাহলে এটা তো এ হলো, আর বি এটা লিখেছিস, তাহলে এটাকে সি করে দে, এটাকে সি কর, কন্ট্রিবিউশন পার ইউনিটটাকে সি কর, ঠিক আছে। এবার ডি দিয়ে কি লিখবো জানিস তো, টোটাল কন্ট্রিবিউশন, ডি দিয়ে লেখ টোটাল কন্ট্রিবিউশন, ডি দিয়ে লেখ টোটাল কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশন বল দেখি, এই বল দেখি সৌমদীপ বল দেখি কন্ট্রিবিউশন কত হবে, মায়া কোম্পানি কন্ট্রিবিউশন কত হওয়া উচিত, টোটাল টোটাল কত হওয়া উচিত, 20,000, একদম ঠিক, কেন এক ইউনিটের কন্ট্রিবিউশন 2 টাকা, তাহলে 10,000 কত হবে, 20,000 টাকাই হবে, এখানে লেখ 20,000 টাকা, 20,000 টাকা, আর এখানে কত হবে 48,000 টাকা, কোনো ডাউট নেই নিশ্চয়ই এখানে। এবার এর থেকে কি বাদ দেবো স্যার, ফিক্স কস্ট বাদ দিন, ফিক্স কস্ট, এর থেকে আপনি ফিক্সড কস্ট বাদ দিন, বল বল ফিক্স কস্ট কত ছিল দেখে নে, ফিক্স কস্ট দেখ, ফিক্স কস্ট কত ছিল, এই দেখ অপারেটিং ফিক্স কস্ট 5,000, 5,000 লেখ, 5 5 লিখে দে, 5 5, 20 থেকে 5 বাদ দিলে 15, আর 48 থেকে 5 বাদ দিলে 43, ঠিক আছে। কি বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে, এবিট এবিট এবিট, এবিট এর ফুল ফর্ম শিখিয়েছিলাম, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এরই আর একটা নাম বলেছিলাম অপারেটিং প্রফিট, হয়ে গেল 15,000 আর 43,000 টাকা হয়ে গেল এবিট। এর থেকে কি বাদ দেবো, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, কত কত বলেছিল, তারপর একটা 16,000,
বাবা এত সোজা অঙ্ক, সত্যি সোজা অঙ্ক, অঙ্ক সোজা ছিল, কিন্তু এই অঙ্ক পরীক্ষা অনেকে ভুল করেছিল। কেন ভুল করেছিল, কোথায় ভুল করেছিল, কি করে বলবো? ভুল হয়েছিল, অনেক স্টুডেন্ট ভুল করেছিল। কি ভুল করেছিল স্যার? ওই একটা ক্যালকুলেশন ভুল করেছিল, কোন স্টুডেন্ট একটা তার ডিওএল ভুল করে দিয়েছিল, বুঝতে পারলি তো? একটা ভুল করার জন্য কত নাম্বার কাটা গেছে জানিস তো? একটা ভুল করেছে ডিওএল, তা ডিওএল ভুল করেছে মানে কি ভুল হয়েছে জানিস তো? ডিওএল এর ফর্মুলাটা ভুল লিখেছে, দুটো কোম্পানি ডিওএল ভুলে গেছে, তার মানে দুটো কোম্পানি ডিওএল ভুলে গেছে আর ডিসিএল ও ভুলে গেছে, শুধু ডিএফএল এর নাম্বার পেয়েছে। বুঝিস কি বললাম? এইভাবে নাম্বারিং চেক হয়েছিল। এখানে 6 নাম্বার কেমন এসেছিল? দুটো কোম্পানি এক একটার জন্য এক এক করে নাম্বার ছিল, বুঝতে পারলি না কেমন নাম্বারটা কেমন ছিল? তিনটে ছিল 6 নাম্বার। কেউ যদি ডিওএল ভুল করে তার ডিসিএল তো মানে ভুল হবেই হবে, আবার ডিএফএল ভুল করলেও তো ডিসিএল ভুল হবে, তখন একটা ভুলের জন্য আরেকটা জায়গায় নাম্বার কাটা গেছে, যেই ভুলটা হয়েছে তার সেই নাম্বার তো কাটা গেছে, তার সঙ্গে ডিসিএল এর নাম্বারটাও কাটা গেছে। তো এইগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হয়। এফএম আর এফএম এ কি হয়, প্রচুর পার্ট মার্কিং আছে, তুমি নাম্বার কাটারও প্রচুর জায়গা আছে, প্রচুর নাম্বার কাটার জায়গা আছে। 15 থেকে 7 বাদ দিলে কত হবে? 8000। আবার এটা কত হচ্ছে? 27,000। এটা হচ্ছে ইবিটি, এটা হয়ে গেল ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। চলে আয়, লেখ ডিওএল বের কর। ডিওএল বের কর ফর্মুলা দেখ, মুখস্থ করিস না। আমি কি ট্রিক শিখিয়েছিলাম? শিখিয়েছিলাম ডিওএল করতে কার সাহায্য লাগে? ওই দেখ, মনে করলে হবে, ফিক্স কস্ট। ডিওএল করতে ফিক্স কস্টের সাহায্য লাগে। এবার দেখ ফিক্স কস্টের উপরে কোন ভদ্রলোক আছে দেখতো? কন্ট্রিবিউশন। ফিক্স কস্টের উপরে আছে কন্ট্রিবিউশন, ফিক্স কস্টের উপরে আছে তোর কন্ট্রিবিউশন, আর নিচে আছে ইবিআইটি। বাস ফর্মুলা হয়ে গেল কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। বাস ফর্মুলা কত সুন্দর মুখস্থ হয়ে গেল। দেখ তাহলে দেখ দুটো কোম্পানি লেখ এখানে, মায়া তা মায়ার ইবিআইটি কত ছিল বল? 15,000 টাকা। আচ্ছা কন্ট্রিবিউশন দেখবো, আমি ভুল করে দেখলাম, কন্ট্রিবিউশন কত ছিল? 20,000। 20,000 বাই 15,000, 20,000 বাই 15,000, 20,000 বাই 15,000 মায়ার। তাহলে মায়ার ছিল 20 বাই 15, ওটা হবে 48 বাই 43, 48 বাই 43 লেখ। 48,000 বাই 43,000 বল দেখি, এটা তো কত হচ্ছে রে? 1.33 আর পরেরটা 1.17। তাহলে 1.12 বেরিয়েছে। আচ্ছা 1.12 বেরিয়েছে, ঠিক আছে। তো হয়ে গেল ডিওএল। এবার ডিএফএল কর। ডিএফএল বের করতে বল, ডিএফএল ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। ডিএফএল বের করতে কার সাহায্য লাগে? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের উপরে কি আছে দেখে নে, বোর্ডের দিকে তাকায়, ইন্টারেস্টের উপরে কি আছে? ইবিআইটি। নিচে কে আছে? ইবিটি। তাহলে ইবিআইটি বাই ইবিটি লেখ, ইবিআইটি বাই ইবিটি, ইবিআইটি বাই ইবিটি। তো বল তোর অঙ্কে ইবিআইটি কত ছিল? ইবিআইটি দুটো কোম্পানি তো বলবো, একটা 15 বাই 8, 43 বাই 27। 15 বাই 8, 43 বাই 27। প্রথমটা কত হচ্ছে? 1.875 আর পরেরটা 1.59। তাহলে ডিওএল ডিএফএল বেরিয়ে গেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনারেলের অঙ্কটা অনার্সে দিয়েছিল, ঠিক আছে, একদম ইজি অঙ্ক ছিল। এবার করব লাস্ট, করব ডিসিএল। কর ডিসিএল, কর ডিসিএল। ডিসিএল বের কর ফর্মুলা কি? ডিওএল ইনটু ডিএফএল, ঠিক আছে। মায়ার ডিওএল কত ছিল? 1.33, গুণ করে দেই, বেরিয়ে গেল ডিসিএল। বল মৃগের কত ছিল ডিওএল? মৃগের ডিওএল কত ছিল? 1.12, ঠিক আছে। তো কত বল, এই দুটো গুণ করে কত হচ্ছে?
প্রথমটা গুণ করে কত বেরিয়েছে? 2.4937 আর তারপরটা 1.7808 1.33 1.12 দেখে নিই তো। হ্যাঁ, তাহলে তুই বুঝতে পারলি অঙ্কটা শেষ হয়ে গেল। এই যে পুরো করে দিয়েছে একদম এইভাবে করলে পুরো 6, পুরো 6 মার্কস পাবে। আমি অনেকের খাতা দেখেছিলাম যারা 6 পেয়েছিল, কোনো ভুল যায়নি। আবার তার কোনো স্টুডেন্টের দেখেছিলাম যে 2-3ও পেয়েছিল, অনেক ভুল করেছিল, 2-3ও পেয়েছিল। খাতা দেখেছিলাম মানে অনেকে ধর অনলাইনে যারা থাকে, ধর অনেকে যারা সাপ্লি পেয়েছিল, অনেকে তো আবার আরটিআই করতে দেয়, এফএসআই করতে দেয়। তো তারা বলেছিল স্যার একটু বলুন তো কেন নাম্বার কম পেয়েছিলাম। আমি বললাম তো নাম্বার তো বেশিই দিয়েছে, এত দেওয়া উচিত ছিল না। মানে অনেক জায়গায় কেটে কেটে দিয়েছে, এটা ঠিকই আছে। অনেক জায়গায় ভুল করেছিল যে যার জন্য নাম্বার কেটেছে। আমি দেখাবো খাতা কি হবে। খাতা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয়, নাহলে নাম্বার খুব একটা দেয় না। আর এফএম এ পর্যন্ত নাম্বার কাটা যায়। মেয়েরাই বেশি সাপ্লি পেয়েছিল, যাই হোক সেটা না। তো দেখ পরেরটা দেখ, শোন, যেটা বলছিলাম ওরকম কোনো ব্যাপার করে না, ঠিক আছে? যে পড়াশোনা করবে সে পাস করবে, ভালো নাম্বার পাবে। যে পড়াশোনা করবে না সে ছেলে হোক মেয়ে হোক সাপ্লি পাবে। যেমন তুই তো সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াস। আচ্ছা দেখ শোন, এদিক শোন, 89 হয়ে গেল। 89 এর অঙ্কটা করলাম, 2025 অনার্সে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, দুটো ঘর, ও পয়েন্টের পর দুটো বা তিনটে বললাম তো, দুটো বা তিনটে। এটা তো আগের বার 6 নম্বর এসেছিল, এর সঙ্গে একটা থিওরি দিয়েছিল, 4 নম্বরের থিওরি দিয়েছিল, ঠিক আছে তো? ওটা তো এটা ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের থিওরি, ঠিক আছে তো? ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের থিওরি। হ্যাঁ, এখানে মনে হয় ভালো থিওরি লিখতে হবে, কিন্তু পুরো ধর 75 নম্বরের পরীক্ষা হলে তোর মোটামুটি তুই ধরে নে কিন্তু মোটামুটি 20-25 নাম্বার তো থিওরি লিখতেই হবে। মানে 20 নাম্বার থিওরি তোকে লিখতে হবেই হবে আর কি, এরকম কোশ্চেন সেট করবে। আচ্ছা দেখ শোন, দেখ এই দেখ, এবার দেখ এই অঙ্কটা আগেবার জেনারেলে দিয়েছিল, একটু দেখি কেমন অঙ্ক দিয়েছিল, দেখি অঙ্কটা সোজা কঠিন কেমন দিয়েছিল একটু দেখতে হবে। হ্যাঁ, এই দেখ শোন, 88 এর অঙ্কটা আগেবার জেনারেলে দিয়েছিল, কি দিয়েছিল? কোম্পানি হ্যাজ প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন। এই ডিগ্রি অফ টোটাল লিভারেজ, বল ডিগ্রি অফ টোটাল লিভারেজ মানে কি লিভারেজ? যারা আগের ক্লাস করেছি বলতে পারবি, বল ডিগ্রি অফ টোটাল কম্বাইন্ড ডিসিএল। টোটাল মানে কি বলেছিলাম আগের দিন তো পড়ালাম কেন এগুলো? আগের দিন ক্লাস করানোর পরেই ভুল আছে জায়গা নেই, কারণ আগের দিন লিখেছিলাম মনে পড়ে, অপারেটিং রিস্ক, ফিনান্সিয়াল রিস্ক, টোটাল রিস্ক লিখেছিলাম মনে পড়ে? টোটাল রিস্কটাকে টোটাল লিভারেজ বলে। আমি কেন করালাম আগের দিন এগুলো? টোটাল লিভারেজ বলেছে 4, মানে ডিসিএল বলেছে 4, আর অপারেটিং লিভারেজ মানে ডিওএল বলেছে 1.6। তাহলে এখান থেকে তুই ডিএফএল বেরিয়ে গেল, বল বল বেরোলো কি বেরোলো না? ঠিক আছে তো? আচ্ছা, ইন্টারেস্ট বলেছে 3 লাখ, খুব মজাদার অঙ্ক দিয়েছে। ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট অন লোন বলেছে 3 লাখ, ভালো করে বুঝবি, এটা নতুন করছিস অঙ্কটা এই টাইপের। আর এরকম ধরনের অঙ্কই আমি এক্সপেক্ট করব পরীক্ষায় আসুক, ঠিক আছে তো? অপারেটিং ফিক্স কস্ট বলেছে 3 লাখ টাকা, ট্যাক্স রেট বলেছে 50%, ভেরিয়েবল কস্ট বলেছে 1.5 টাইমস অফ কন্ট্রিবিউশন। বলছে কি দেখ, এটাই দেখ, বরঞ্চ অনার্সের তুলনায় জেনারেলের অঙ্কটা একটা স্ট্যান্ডার্ড দিয়েছিল, দেখতে পাচ্ছিস অঙ্কটা? এখানে অঙ্কটা বলছে, আমি এই অঙ্কটা কি বলছে, তোমাকে ভ্যালু দিয়ে দিলাম, তুমি লিভারেজ গুলো বের করো। আর জেনারেলের অঙ্কে কি বললো? বললো আমি তোমাকে লিভারেজ গুলো বলে দিলাম, তুমি ভ্যালু বের করো, ঠিক আছে তো? মানে সব মিসিং ক্যালকুলেশন দিয়েছে, মিসিং ক্যালকুলেশন, ঠিক আছে তো? তো এক একটা করে আমরা কোশ্চেনটা দেখি, ঠিক আছে তো? কি বলেছে 88 এর অঙ্কটা দেখ, 88 সাম নাম্বার 88, ভালো করে দেখবি কিন্তু অঙ্কটা বুঝবি, হ্যাঁ? 88 এটা হচ্ছে 2025 জেনারেলে এসেছিল, ঠিক আছে তো? কি বলেছি আমরা, কি জানি ফর্মুলা? ডিসিএল বের করার ফর্মুলা কি জানি? মতো বললাম ডিওএল ইনটু ডিএফএল, এটা ফর্মুলা জানি আমরা। তো দেখ ডিসিএল কত বলেছে? 4, এখানে লিখবো 4। ডিওএল কত বলেছে স্যার? 1.6, এখানে লিখবো 1.6। তাহলে ডিএফএল বেরিয়ে গেল। ডিএফএল কত বেরোবে তাহলে বল? 4/1.6, তাই করেছিলি তো? কত বেরিয়েছে? 2.5। এবার দেখ শেষ হয়নি, এবার দেখ কি করবো, দেখ সুন্দর করে দেখবি। এত অব্দি ক্লিয়ার তো? এত অব্দি দেখ শোন, এত অব্দি কোনো ডাউট নেই তো? আমার এই যে আমি এই পার্টটা করলাম, এই পার্টটা না করলেও অঙ্ক হতো।
এই পার্ট না করলেও অঙ্ক আমাকে কি বের করতে বলেছে, কোশ্চেনটা আমি দেখাচ্ছি, দেখ কি বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে সেলস, আমাকে বের করতে হবে সেলস, কন্ট্রিবিউশন আর প্যাট। ওটা খুব একটা ডিসিএল এ কোনো কাজ নেই, এই অঙ্কে ডিসিএল এ কাজ নেই। ওরা দিয়েছে, প্রথম লাইনটা পড়লাম, করা যায় তাই করে দিলাম, ঠিক আছে, না করলেও চলতো। আমাকে কি করতে হবে, এদিক তাকাবি ভালো করে দেখবি, তোরা লিখবি না, আমি বলবো আমি অঙ্কটা করে নি, তারপর টোক, তাহলে কি আমি কাটাকাটি করবো অঙ্কটার মধ্যে, একটু দেখে নিবি, হ্যাঁ আগে দেখে নি। তোরা আমাকে বল ডিওএল বের করার ফর্মুলাটা কি, কন্ট্রিবিউশন বাই এবিট, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। ডিওএল কত বলেছে অঙ্কে, বল ডিওএল, ডিওএল কত স্যার, ডিওএল তো আপনার 1.6 বলেছে, এখানে 1.6 লিখলাম। এবার দেখ আমি কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেনের দিকে তাকাচ্ছি, তাহলে ভালো করে বুঝবি কিন্তু, এখানে পুরো কোশ্চেনটা পড়ে দেখ, কন্ট্রিবিউশন কত টাকা দিয়েছে, কত টাকা দেখ, দেখতে পেলে বল হ্যাঁ স্যার দেখতে পেয়েছি, তাহলে টাকাটা বল, আর যদি দেখতে না পাস স্যার কন্ট্রিবিউশন চোখে পড়ছে না, দেখে নে কন্ট্রিবিউশন নেই, দেয়নি, তাহলে তুই খোঁজ এবিট, ইবিআইটি খোঁজ, ইবিআইটি স্যার, ইবিআইটি বল, এখানে দেখতে পাচ্ছি ইবিআইটি কত আছে, ইবিআইটি আর একটা নাম অপারেটিং প্রফিট, আচ্ছা অপারেটিং প্রফিট লেখা আচ্ছা, অপারেটিং প্রফিট লেখা আছে, না না তাহলে দেয়নি, দুটোর একটাও দেয়নি, তাহলে কি বলতে চাইলাম আমি, এই দুটোর মধ্যে কি একটাও দিয়েছে, তাহলে তুই করতেই পারলি না, পারলি করতে, আরে দুটোর মধ্যে একটা দিলে তো আরেকটা বের করতে পারবো, দুটোই তো আননোন, তার মানে ডিওএল কোনো কাজ লাগলো না, ডিওএল দিয়ে করতেই পারছি না, হ্যাঁ কি না। আমি তোকে প্রথমে বলেই দেবো তুমি কোথা দিয়ে আরম্ভ করতে হবে, ওটা বললাম না, কেন তোর প্রথমে ডিওএলই তোর মাথা খারাপে, তো দেখলি ডিওএল দিয়ে বেরোচ্ছে না, এরপরে কি আছে বল, ডিএফএল, ডিএফএল ডিএফএল শোন না, ডিএফএল শোন, আমি ফাঁকা রাখলাম, ডিএফএল দেখ, বল ডিএফএল বের করার ফর্মুলাটা কি বল, এই তোরা যেই ফর্মুলা বলবি সেই ফর্মুলাটাই লিখবো, আমি যেটা জানি সেটা লিখবো না, বল ইবিআইটি বাই ইবিটি, হ্যাঁ বল ইবিআইটি বাই, মানে ঠিকই বললি, ইবিআইটি বাই ইবিটি, লিখবি না কিন্তু কেউ, লিখলে কাটাকাটি করতে হবে, ইবিআইটি বাই ইবিটি, ঠিক আছে তো, ইবিআইটি বলেছে অঙ্কে না, আরে ইবিআইটি দেখলি তো, ইবিআইটি যদি বলতো তাহলে আগেরটাই বলতে পারতি, বল ডিএফএল কত বলেছে, লিখলি তো 1.875 লিখে দিলাম, 1.875, আচ্ছা সবাই এভাবে বলে তো শুনতে পারবো না, একজন বল, ঠিক আছে কাউকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি শোন, আচ্ছা ডিএফএল বেরিয়েছিল 2.5, ডিএফএল বলেছিল 2.5, 2.5 লিখে দিলাম, ইবিআইটি তো শিওর ইবিআইটি বলেনি অঙ্কে, এ তো বলেনি, ইবিটি কোশ্চেন দেখাই, বল কোশ্চেন দেখে বল ইবিটি কত বলেছিল বল, বলতে পারলে বলে দে স্যার ইবিটি বলেছিল এত, বল দেখে বল, দেখতে পাচ্ছি ইবিটি, আমার চোখে কিন্তু পড়ছে না, তোর চোখে পড়লে দেখ বলতে পারিস, তার মানে ইবিটি বলেনি, তাহলে ইবিআইটিও বলেনি, ইবিটি বলেনি, স্যার করবো কি করে তাহলে, এবার দেখ আমি তোকে কিছুক্ষণ আগে বলিনি, আমি এবার কথাটা বলছি, ইবিটি বের করার ফর্মুলাটা কি জানিস, ইবিটি আমি এটা বলতে পারি, বল দেখি, যারা আগের ক্লাস করেছিস তারা তো অবশ্যই বলবে হ্যাঁ স্যার বলা যায়, ইবিআইটি থেকে, আমি লিখছি তো পাতা উল্টা থাকবে না, আমি এখানে লিখে দিচ্ছি, আর পাতা যাতে উল্টাতে না হয়, ইবিআইটি থেকে এটা রাইট মানলাম, টাকা একটা, যদি আমরা কি বাদ দিতাম, ইন্টারেস্ট বাদ দিতাম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি হয়, ইবিটি হয়, আমি 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 ভালো করে দেখ, আমি এই জায়গাটায় যদি আমি এটা করি তাহলে কি হয়, এখানে যদি আমি লিখি ইবিআইটি মাইনাস আই, তাহলে কি খুব ভুল লিখে দিয়েছি, খুব ভুল লিখেছি না, খুব ভুল লিখিনি, লিখেছি খুব ভুল না, এবার বল ইবিআইটি এখানে লিখে দে, ইবিআইটি বল ইবিআইটি লিখে দে, এখানে লিখে দে ইবিআইটি লিখে দে, কোশ্চেনে কি ইন্টারেস্ট বলেছিল, হ্যাঁ কি না, অঙ্ক হয়ে গেল শেষ, বল অঙ্ক শেষ, বুঝেছিস কি বললাম, টেকনিক খারাপ, আমি তোকে প্রথমেই বলে দিতে পারতাম কি হল, তুই পরে আর বুঝতেই পারতি না, আমি তো ধরে ধরে স্টেপ বাই স্টেপ গেলাম, দেখি আমাদের ইন্টারেস্ট কত বলেছিল অঙ্কে, দেখ ইন্টারেস্ট কত বলেছিল অঙ্কে, 3 লাখ টাকা, ইন্টারেস্ট 3 লাখ টাকা, এখানে লিখলাম 3 লাখ টাকা, এবার দেখ ক্রস মাল্টিপ্লিকেশন শিখেছিস, ক্রস বজ্র গুণন, আড়াই এর সাথে ইবিআইটি গুণ করলে কত হবে, আড়াই 2.5 এবিট, এবার ক্যালকুলেটর নিতে পারিস, আড়াই এর সাথে 3 লাখ গুণ করলে কত হয়, বল 3 দুগুণে 6 আর 7.5 লাখ, নাকি দেখতো 7,50,000, যেহেতু প্রথম অঙ্ক করছি আমি একবারে করলাম না, একবারে ইবিআইটি বের করে দিতে পারতাম, একবারে বের করতাম না, করলাম না, প্রথম অঙ্ক তো করলাম না, 7.5 লাখ ইকুয়াল টু ইবিআইটি, এবার বল, এবার এই দিকে আছে আড়াই আর এই দিকে আছে 1,
তাহলে এইটা যদি এই দিক নিয়ে আসে তাহলে কত হবে বল? 1.5। কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, অনেকের ডাউট থাকতে পারে, বাদ দে, ওদের ডাউট নিয়ে অনেকেই ডাউট থাকতে পারে, আমি একটু ভেঙে ভেঙে দেখাই। 2.5 EBIT মানে এবিট, ডান দিকে যেটা ছিল সেটাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস EBIT, বাদিকে আছে নাম্বার মাইনাস 7.5 লাখ, ডান দিকে পাঠালে প্লাস 7.5 লাখ হয়ে গেল। তাহলে আড়াই থেকে এটা কিছু নেই মানে এর আগে 1 আছে, আড়াই থেকে একবার দিলে 1.5 EBIT ইকুয়াল টু 7.5 লাখ। তুই একবারে বলছিস তো আমি যে করছি আমার কত কষ্ট হচ্ছে বল, বিশাল কষ্ট, যে তবু আমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ করছি যাতে কারোর কোশ্চেন না থাকে একটা। EBIT ইকুয়াল টু কত হবে? 7.5 লাখকে যদি আমি 1.5 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 5 লাখ। EBIT বেরিয়ে গেল 5 লাখ। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনার্স লেভেলের অঙ্ক, ঠিক আছে তো? 5 লাখ টাকা বেরোলো EBIT। এবার দেখ আমাকে EBIT বের করতে বলেছিল, দেখ তো। না, বের করতে পারেনি স্যার, তাহলে করলেন কেন? আরে ভাই, এটা না বের করলে তুই এগোতেই পারবি না। এটা করলে তবু কিছু কাজ করতে পারবি, বুঝতে পারলি তো? এটা না করলে কিছুই করতে পারবি না। চ, EBIT কত বেরোলো বল? EBIT 5 লাখ। এবার দেখ, চলে আয় উপরে আয়। এবার দাঁড়া ওয়েট কর না, এত তারা কিসে? এখানে কত বেরোলো বল? কত বেরোলো EBIT? 5 লাখ। এখানে 5 লাখ বসিয়ে দিলাম, কন্ট্রিবিউশন বেরিয়ে গেল। তাহলে কন্ট্রিবিউশন কত বেরোলো? 5 এর সাথে 500 লং 80, 8 লাখ। তাহলে এটা বের করতে বলেছিল তো, কন্ট্রিবিউশন তো বের করতে বলেছিল, কন্ট্রিবিউশন 8 লাখ বেরিয়ে গেল। কি কি বেরোলো একটু মার্কিং করি। কন্ট্রিবিউশন 8 লাখ বেরোলো, EBIT 5 লাখ বেরোলো। ওরা কি বের করতে বলেছে? ওরা প্যাড বের করতে বলেছে। মানে ভালো করে বোঝ, আমরা কি শিখেছি? EBIT শিখেছি, EBIT থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি হয়? EBT থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? EAT, তাই তো? বল কোথায় করবো? তো উপরে উঠছে। আমাকে বের করতে বলেছে কি? EAT, তাই তো? EAT বের করতে বলেছে, তো বল EAT বের করার ফর্মুলা কি? স্যার EBIT, হ্যাঁ কি না? মাইনাস কি বল? স্যার ইন্টারেস্ট, মাইনাস কি বল? ট্যাক্স। EBIT কত বের করলি? 5 লাখ। ইন্টারেস্ট অঙ্কে বলেছিল, দেখে বল না কত বলেছিল? 3 লাখ। ট্যাক্স বলেছিল অঙ্কে পার্সেন্টেজ, ট্যাক্স 50%। আমি জাস্ট তোদেরকে জিজ্ঞাসা করছি, কে বলতে পারবি ট্যাক্স কত টাকা হবে? কোনো এত কিছু ভাববি না, ভেবে নিয়ে বল ট্যাক্স কত টাকা হবে। না বুঝতে পারলে আমি বোঝাবো, অসুবিধা নেই। 1 লাখ টাকা, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার, 1 লাখ টাকাই হবে। বুঝতে পেরেছিস কেন? 5 লাখ থেকে 3 লাখ বাদ দিলে 2 লাখ টাকা হলো EBT, 50% ট্যাক্স 1 লাখ। বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি? ঠিক আছে তো? তাহলে কত হলো? 2 লাখ থেকে 1 লাখ বাদ দিলে বল 1 লাখ টাকা EAT। এটাও বের করতে বলেছিল, এটাও বেরিয়ে গেল, এটাও বেরিয়ে গেল। বল বলছি জেনারেল অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড দিয়েছিল, বল জেনারেল অঙ্কটা অনার্সের তুলনায় জেনারেল অঙ্কটা ঠিকঠাকই দিয়েছিল, ভালো লাগে। এরকম অ্যাকচুয়ালি পেপারে এরকম অঙ্ক দিলে ঠিক। এবার স্যার এরকম অঙ্ক আসলে কঠিন, তাহলে কেউ যদি বলি এরকম অঙ্ক আসলে কঠিন, তাহলে কিন্তু খুব ভুল বলছিস, কারণ এরকম অঙ্কই সিউ স্ট্যান্ডার্ড, এরকমই অঙ্ক কোশ্চেন সেট হবে, এরকম অঙ্কই কিন্তু সেট হবে অনার্সে, একদম মনে রাখবি, এরকম অঙ্কই সেট হবে। দেখ শোন, এটা হয়ে গেল। লাস্ট 4 বছরে প্রতি বছরই অনার্সে এরকম অঙ্ক এসেছিল, আগের বছর শুধু আসে, প্রতি বছরই এরকম অঙ্ক এসেছিল। আচ্ছা দেখ, হয়ে গেল। তাহলে কন্ট্রিবিউশন বেরিয়ে গেল, প্যাড বেরিয়ে গেল, রইলো বাকি সেলস, তাই তো? সেলস, চ দেখি সেলস কিভাবে করব, দেখি নিচেই করি সেলস। আচ্ছা তোরা, আমরা এটা বলতে পারি সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? কন্ট্রিবিউশন হয়। এবার আমার জাস্ট একটা জিনিস জানতে হবে, ওরা কি বলেছিল কত পার্সেন্ট কন্ট্রিবিউশন, কিছু একটা বলতে হবে, হিন্টস বলতে হবে। কিছু বলেছিল? কিছু বলেছিল দেখতো, এই তো বলেছে, এইটাই খুঁজছিলাম। ভেরিয়েবল কস্ট বলেছিল 1.5 অফ কন্ট্রিবিউশন। তাহলে ভেরিয়েবল কস্ট বলেছে 1.5, কার 1.5? কন্ট্রিবিউশনের। তাহলে কন্ট্রিবিউশনটাকে তুই 1 ধর, তাহলে এটা কত হবে? 2.5। কোনো ফর্মুলাতেই গেলাম না, জাস্ট নরমাল একদম সিম্পল ভাবে করে দিলাম। ওরা কি বলেছিল? ওরা কি বলেছিল বল অঙ্কে? ওরা অঙ্কে কি বলেছিল? ওরা বলেছিল ভেরিয়েবল কস্ট 1.5 টাইমস কার 1.5? কন্ট্রিবিউশনের 1.5। তাহলে কন্ট্রিবিউশন যদি 1 টাকা হয়, তাহলে তোর ভেরিয়েবল কস্ট কত হবে? ওর 1.5। কোন অঙ্কে না তোকে বলতে পারি যে কন্ট্রিবিউশন, ওরা তোকে বলে দিল কোন অঙ্ক বলে ভেরিয়েবল কস্ট
বলে ভেরিয়েবল কস্ট কি 25%। কার 25? হয় সেলের বলবে নাই কন্ট্রিবিউশনের বলবে, যা বলবে। যা আমরা ছোটবেলায় অঙ্ক করতাম ম্যাথামেটিক্স, এতদিন ধরে অ্যাকাউন্টস করেছি, বলছে না যার ওপর বলতো তাকে 100 ধরতাম, বলতো না 25% প্রফিট অন সেলস। তার মানে কি করতি? প্রফিটটা কার উপর করতি? সেলের উপর করতি না? যার ওপর বলে তাকে ধরবো, এখানে কার উপর বলেছে? কন্ট্রিবিউশনটাকে ধরেছি। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার ছোটবেলায় তো তুই তোকে তো কি বের করতে বলেছে? সেলস। সেলস বের করতে বলেছিল, তোকে কি বের করতে বলেছে? সেলস। লিখে দে সেলস। তো বল, আমি একবারে করে দিচ্ছি, তার আগে তোকে একটু ছোটবেলায় যে বাচ্চাদের তোরা যারা পড়াস ঐকিক নিয়ম শেখাস না, ইউজারি মেথড, ঠিক আছে? তো তো দেখ আমি লিখছি এখানে কন্ট্রিবিউশন, এখানে সেলস। তো তিনি এইভাবে করতেন, তোরাও তো শিখিয়েছি কন্ট্রিবিউশন আর সেলস। তো আমার কাছে কন্ট্রিবিউশন কত আছে বল? কন্ট্রিবিউশন 1। কন্ট্রিবিউশন যখন 1, সেল তখন কত? ঠিক আছে, আমার অঙ্কে কন্ট্রিবিউশন কত বের করলাম বল? আচ্ছা আমি দেখাচ্ছি, তোরা তো টুকিস না, আমি দেখাচ্ছি কন্ট্রিবিউশন কত বের করলাম বল। এই দেখ 8 লাখ। কন্ট্রিবিউশন যদি 8 লাখ টাকা হয়, কন্ট্রিবিউশন যদি 8 লাখ টাকা হয়, তাহলে সেলস কত? তাহলে কত হচ্ছে করে দেখ, কন্ট্রিবিউশন যদি 8 লাখ টাকা হয় তাহলে ইয়ে কত? তাহলে সিম্পল ব্যাপার, 8 লাখ বাই 1 ইন্টু 2.5 কত বললি? 20 লাখ টাকা। এটা এখানে লিখবো, সেলস কি লিখবো? এটা লিখবো 8 লাখ ইন্টু 2.5। বল, পুরো অঙ্ক শেষ হয়ে গেল। এটা আগের বছর পরীক্ষায় দিয়েছিল। টুকবি, অবশ্যই টুকবি। আমি 5-7 মিনিট রেস্ট নেবো, ততক্ষণ টুকবি, একটু ওয়েট কর। দাঁড়া আমি দেখাচ্ছি। এটা কম মার, কত দিয়ে দেবো? কত দিয়ে খুলে দেবো? হ্যাঁ হ্যাঁ, না ঠিক তো, ভালো অঙ্ক। পুরো প্রথম দিয়ে দিচ্ছি, দেখ এটা প্রথম দিচ্ছি, টুকবি একটা করে টোক। হ্যাঁ ওই তো, ও তুলে দেবে, ও তুলে দেবে। হ্যাঁ দিবান, মামি এসছে দিবান। আচ্ছা তাহলে আমি আগের বছর অঙ্কগুলো করালাম 2025 এ, দেখলি তো অনার্সে কেমন অঙ্ক এসেছিল, জেনারেলে কেমন অঙ্ক এসেছিল, দেখলি মোটামুটি বোঝা গেল। এবার দেখ কি করাবো, নেক্সট পেজ নেই, আমাকে বলে দে, এটা কোশ্চেন দিচ্ছি, লিখে এটা বের করে দে আমাকে। ডিওএল কি লিখলাম? ডিওএল বের করার ফর্মুলা হচ্ছে, লেখ ডিওএল বের করার ফর্মুলা, কন্ট্রিবিউশন বাই এবিট। ঠিক আছে, ডিওএল বের করার ফর্মুলা কন্ট্রিবিউশন বাই এবিট। এটা আমাকে প্রুফ করে দেখা। এটা আমি বলেছিলাম আগের দিন করাবো, কন্ট্রিবিউশন বাই এবিট যে হয়, ডিওএল বের করার কথা বলিস না ভাই, বুঝতে পারবি না, এটা খুব কনসেপচুয়াল, ভালো করে বুঝতে হবে। ডিওএল বের করার ফর্মুলা যে কন্ট্রিবিউশন বাই এবিট হয়, এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। কর, আরম্ভ কর। তাহলে কি বললাম? ডিওএল বের করার ফর্মুলা কন্ট্রিবিউশন বাই এবিট। এটা কিভাবে প্রুফ করবো জানিস তো? শোন, আমি আগের দিন বলেছিলাম, একটু মনে রাখতে হবে, তো কথা না বলে মনে কর। আমি ডিওএল বের করার ফর্মুলা কি বলেছিলাম? কন্ট্রিবিউশন বাই এবিট। এটা প্রুফ করতে বলছি, কিভাবে প্রুফ করতে হয়? আরেকটা ফর্মুলা দিয়ে বলেছিলাম, আরেকটা ফর্মুলা লেখ, ফর্মুলাটা লেখ, ফর্মুলাটা লেখ, সেকেন্ড ফর্মুলাটা লেখ, ওই ফর্মুলা দিয়ে তোকে প্রুফ করতে হবে। লেখ পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। এই ফর্মুলার সাহায্যেই তুই বের করতে পারবি, এই ফর্মুলা দিয়েই তুই করতে পারবি এই ফর্মুলাটা, কন্ট্রিবিউশন বাই এবিট, এছাড়া হবে না। ঠিক আছে, তা এটাও দিয়ে দিলাম, হিন্টস দিয়ে দিলাম। এবার বল পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট, এটা বের করার ফর্মুলা কি? কিছুক্ষণ আগে শেখালাম, মনে পড়ছে তো? বলতে পারি? এটা ভালো করে দেখবি, আমাকে বলতে হবে, চেষ্টা কর না। বল, আমি কিছুক্ষণ আগে যে 2025 সালে অনার্স আর জেনারেল অঙ্কটা করার আগে একটা অঙ্ক করালাম না, ওখানে কি করালাম? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট। এবিট কত? দেখ, যদি বুঝতে অসুবিধা হয়, মনে কর তুই ধর বিজনেস করছিলি আগের বছর, ধর ব্যবসা করে, ধর 2010 সালে ব্যবসা করে তুই প্রফিট কামিয়েছিস 10 লাখ টাকা। ঠিক আছে, পরের বছর ধর 11 সালে ব্যবসা করে ধর প্রফিট কামিয়েছিস 17 লাখ টাকা। তাহলে এটা প্রফিট, ইবিআইটির কথা বলছি। তাহলে এবার আমাকে বল, তোর 10 সালের তুলনায় 11 সালে প্রফিট বেড়েছে না কমেছে? কত পার্সেন্ট বেড়েছে? কত পার্সেন্ট বেড়েছে? 7 লাখ বাই 10 লাখ ইন্টু 100, এটা বলতে পারিস তো? 7 লাখটা কি?
স্যার প্রফিটের চেঞ্জ মানে কি? প্রফিটের চেঞ্জ মানে ডেল্টা এবিট বাই 10 লাখ কি স্যার 10 লাখ মানে আগে যেটা ছিল পুরনো সেল, ওল্ড সেল বা অরিজিনাল সেল, এটাকে বলে এবিট ইনটু 100। এটাই তো বলেছিলাম, বল। বইতে এই লেখাগুলো দেখে বুঝতে অসুবিধা, ব্যাপারটাকে বুঝতে পারলি ব্যাপারটা কি করে হলো? তাহলে এই জায়গাটা আমি এটা লিখতে পারি, ডেল্টা এবিট বাই ইবিআইটি বা এবিট বলতে পারিস ইনটু 100। ক্লিয়ার? পার্সেন্টেজ অফ ডেল্টা সেলস, সেল কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, তাই তো? সেল আগে যা ছিল, তার আগে ধর সেল 1 লাখ ছিল, এখন তো সেল 1.5 লাখ হলো। তাহলে সেল কত পার্সেন্ট চেঞ্জ হলো? 1 লাখ ছিল 1.5 লাখ হলো, কতটা বাড়লো? 50,000। কততে 50,000 বাড়লো? তাহলে 50 বাই 1 লাখ, 50 মানে কি চেঞ্জ, আর 1 লাখ মানে কি পুরনো। তার মানে কি লিখবো ডেল্টা সেলস বাই সেলস ইনটু 100। ঠিক আছে? আচ্ছা, এবার এবার বেশি উল্টানোর কথা ভাববি না, হ্যাঁ? এখানে বেশি উল্টানোর কথা ভাবলে কি বলতো হবে না, সব বলবো আস্তে আস্তে বলবো, হয়তো উল্টাবো পরের লাইনে, বাট আস্তে আস্তে বলবো। কেননা তোকে কি বের করতে হবে, তুই শুধু উল্টালেই হবে না, কিন্তু তোকে মাথায় রাখতে হবে এটা বেরোয়, তোকে এটা বের করতে হবে, তাই না? দেখ 100 কেটে দে, ডেল্টা এবিট, আমি জিনিসটাকে ছোট করে নিচ্ছি, ডেল্টা এবিট বাই এবিট ইনটু সেলস বাই ডেল্টা সেলস, এটা তোরা বলছিলি, কিন্তু তারপরে তোকে ওই লাইনটা আসতে হবে, কন্ট্রিবিউশন বাই এবিটি আসতে হবে, এটা তোকে ভাবতে হবে, তাই না? এত কিছু তুই বলছিলি, এর পরের লাইন বল। আমি আগের দিন একটা প্রয়োগ করেছিলাম, মনে পড়ে? এবিট বের করার ফর্মুলা কি দিয়েছিলাম, মনে আছে কারণ? নাকি মনে করাবো? দেখিস না, পাতা উল্টে দেখলে হবে না। কি করেছিলাম স্যার? এস ইন্টু কিউ, মনে পড়ছে? মাইনাস ভি ইন্টু কিউ, মনে পড়ছে? এর থেকে কিউ কমন নিয়েছিলাম, কি হয়েছিল? এস মাইনাস ভি। এফ বাদ দিয়েছিলাম, কি হয়েছিল? কিউ ব্র্যাকেটে এস মাইনাস ভি মাইনাস এফ, মনে পড়ছে? এটাকেই তো এবিট বলে। তাহলে এবিটের জায়গায় এটা বসা, মনে পড়ছে নাকি মনে পড়ছে না? দেখ লাস্ট ক্লাসে এটা করেছিলাম। হ্যাঁ বল। এটাকে বলছে অরিজিনাল এবিট, এটাকে বলা হয় অরিজিনাল এবিট। এক জায়গায় লিখে রাখ পাশে, তাহলে সুবিধা হবে। এটাকে বলে অরিজিনাল এবিট, আগের ক্লাসে এগুলোই করেছিলাম। এটা যে ফর্মুলা সেলস, এটাকে বলে সেলস, এটা সেল বের করার ফর্মুলা, এটা ভেরিয়েবল কস্ট না, সেলিং প্রাইস পার ইউনিট ইনটু কোয়ান্টিটি। আচ্ছা, এটা কি বললাম? এটা অরিজিনাল এবিট, লিখলি অরিজিনাল এবিট। এবার লিখবো নিউ এবিট, এটা এক জায়গায় লিখ, এটা এক জায়গায় লিখে রাখ অরিজিনাল এবিট, তারপর নিউ এবিট করব। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? দেখ আগের ক্লাস যারা করিস তাদের কোনো অসুবিধা হবে না, তাদের একদমই অসুবিধা হয় না আগের ক্লাস করার পর। অরিজিনাল এবিট বুঝতে পারলি তো? এটা কি লিখলাম উপরে? অরিজিনাল এবিট তুলবো, দেখেন একটুখানি অরিজিনাল এবিটের পর নিউ এবিট করবো। বল দেখি এই নিউ এবিট কর, দেখি নিউ এবিট ট্রাই কর। একই ফর্মুলা, একই হবে ফর্মুলা, একই এবিট বের করার ফর্মুলা একই, ওই একই ফর্মুলা। লেখ নিউ এবিট, নিচে লেখ নিউ এবিট, এখানে বের করছি নিউ এবিট, লেখ নিচে লেখ নিউ এবিট, লেখ নিউ এবিট। কারোর যদি অসুবিধা হয় এটা টুকবি না, পাশে এটা লিখছি, জাস্ট দেখে নে। সেল থেকে কি বাদ দিতাম? ভিসি বাদ দিয়ে কি কন্ট্রিবিউশন, তার থেকে ফিক্স কস্ট বাদ দিতাম প্রফিট বা এবিট, এটাই তো করছি সেলস। দেখ নিউ এবিট মানে কি, শুধু চেঞ্জ কি হবে, ফর্মুলা কি ছিল? সেল মাইনাস, ভালো করে বুঝবি কিন্তু, সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। সেল মানে কি, ধর সাপোজ ধর আগে ধর 100 ইউনিট হচ্ছিল, এখন ধর 150 ইউনিট হয়েছে, বাকি তো পুরো সেম আছে। তাহলে এখানে কি করতি, ধর সেল কত করে ছিল, সাপোজ সেলের ইউনিট ছিল 10 টাকা করে, ভেরিয়েবল কস্ট ছিল সাপোজ 7 টাকা করে, তাহলে কত হবে স্যার? এটা তো হবে 100 ইন্টু 10, তাহলে এটা কত হবে? 150 ইন্টু 10। সাপোজ তাহলে এটা কত হবে? 100 ইন্টু 7, এটা কত হবে? 150 ইন্টু 7।
তাহলে বেসিক্যালি এখনো পর্যন্ত চেঞ্জ কি দেখতে পেলি, কোনটা চেঞ্জ হয়েছে? শুধু কোয়ান্টিটি চেঞ্জ। তাহলে আমি বলতে পারি নতুন এবিটের ফর্মুলা কি হবে, ভালো করে বুঝবি। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবি, স্যার আমি এই জায়গাটা ধরতে পারলাম না। আমি লিখলাম এখানে Q1, ব্র্যাকেটে লিখলাম S মাইনাস V মাইনাস লিখলাম F। কেন স্যার আমি বোঝাবো, কিন্তু ভালো করে দেখবি। কিন্তু এটা করে কন্ট্রিবিউশন বেরিয়ে গেল। এর থেকে ফিক্স কস্ট, এখানে যেই অ্যামাউন্টটা হবে এখানেও তো সেম অ্যামাউন্ট হয়, তাহলে প্রফিটে এখানে যা হবে এখানে প্রফিট একটু চেঞ্জ হবে। তাহলে এর জন্য দায়ীটা কি? এই 100 আর 150। তাই এখানে দেখ অরিজিনাল এবিটের যা ফর্মুলা, ভালো করে দেখ, ভালো করে দেখ, অরিজিনাল এবিটের যা ফর্মুলা আর নিউ এবিটের ফর্মুলা কি আলাদা লিখেছি? আলাদা লিখেছি ফর্মুলা? আলাদা লিখিনি, শুধু কিউর জায়গায় Q1। স্যার কেন? কিউ ছিল 100 ইউনিট আর Q1 ছিল 150 ইউনিট, আর কোনো চেঞ্জ নেই। বাকি কোশ্চেনের অ্যান্সার আমার আসবে, আমি সমস্ত অ্যান্সার দেবো, বাট শুধু এই দুটো ক্লিয়ার কর, আর কিছু দেখতে না, শুধু এইটুকু ক্লিয়ার কর। এইটুকু ক্লিয়ার হয়েছে? তুই বুঝতে পেরেছিস এই দুটো? কোনো ডাউট? হ্যাঁ হ্যাঁ, সিম্পল ব্যাপার। তুই ধর আগের বছর যা প্রোডাকশন করেছিস এবছর তো তাই প্রোডাকশন হবে না, প্রোডাকশন তো সবসময় চেঞ্জ হবে। কিন্তু তুই জিনিসপত্রের দাম তো নাও বাড়তে পারে, ধর তুই তো আগে যেই রেটে মাল বিক্রি করেছিস এবছর সেই রেটই বার করছিস। তুই স্যার আমি রেট বাড়াতে পারিস, কিন্তু যতক্ষণ না কিছু বলা থাকবে সবসময় রেট সেম থাকে, ঠিক আছে? হ্যাঁ, ফিক্স কস্ট ফালক্রাম বলেছিলাম তো। তো ফিক্স কস্ট কি আগের বছর যা আছে এবছর তো ফিক্স কস্ট তাই আছে। হ্যাঁ বল। আরে কোয়ান এখানে ফিক্স কস্ট কি? ফিক্স কস্টের জন্য আগের দিন কি বলে, ফিক্স কস্ট কাকে বলে? প্রোডাকশন লেভেল যতই চেঞ্জ করিস না কেন, ফিক্স কস্টে কোনোদিন চেঞ্জ হয়? তো 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 তাই তো হয়েছে, ফিক্স কস্টে কোনো চেঞ্জ হয়নি। তাহলে ওই কিউটা কি বলে, যেটা আগে নোট করে দিলে ওটা, এটা হচ্ছে 100 ইউনিট, এটা ছিল 150 ইউনিট। এটা 100 ইউনিটের প্রফিট, এটা 100 ইউনিটের প্রফিট বের করলাম, এই যে এইটা প্রফিটটা লাস্টে বের হলো 100 ইউনিট আর 150 ইউনিট, ওটা চেঞ্জেস কিসের জন্য হলো? ডিউ টু ফিক্স কস্ট অর কোয়ান্টিটি? কোনটা? ওই জায়গাটা এখানে পিটা লিখেছিলাম, ওই কোয়ান্টিটির জন্য, তোর ইয়ের জন্য। এটা এই প্রফিট বের করার ফর্মুলা কি? এটা প্রফিট হলো, এখানে প্রফিট হলো, আর এটার প্রফিট হলো। কিন্তু আমাকে কি বের করতে হবে? ফর্মুলা কি ছিল বল? ডেল্টা এবিট, তাই তো? ডেল্টা এবিট এটা বের করতে হবে। ডেল্টা এবিট বের করার ফর্মুলাটা ডেল্টা এবিট, ঠিক আছে? ডেল্টা এবিট বের করার ফর্মুলাটা কি? কি ফর্মুলা বল আমাকে বল। আগের বছর তুই 1 লাখ টাকা প্রফিট করেছিস, এবছর 3 লাখ টাকা প্রফিট করলি, তাহলে কত টাকা প্রফিট হলো? চেঞ্জ কত হলো প্রফিটের? কি করে বের করলি? 3 লাখ মাইনাস 1 লাখ, মানে নতুন মাইনাস পুরনো। তাহলে আমি কি লিখতে পারি? স্যার আপনি লিখুন এখানে নিউ মাইনাস ওল্ড বা অরিজিনাল, হ্যাঁ কি না? ওল্ড বা অরিজিনাল। বল নিউ কত ছিল? Q1 ব্র্যাকেটে S মাইনাস V মাইনাস F, এটা ছিল নতুন। ওল্ড কত ছিল? Q ব্র্যাকেটে S মাইনাস V মাইনাস F, ব্র্যাকেট ওপেন কর। Q1 ব্র্যাকেটে S মাইনাস V মাইনাস F, ঠিক আছে তো? এখানে কি হবে? মাইনাস Q, ঠিক আছে, ব্র্যাকেটে S মাইনাস V, ঠিক আছে? এই মাইনাসে মাইনাসে প্লাস F, মাইনাস F প্লাস F কেটে গেল, ঠিক আছে তো? আচ্ছা এটা Q1 ছিল না, এটা Q1। আচ্ছা আচ্ছা, প্রথমটা Q1 ছিল, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে লেখাটা। আচ্ছা তাহলে কি হচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে বল? S মাইনাস V কমন যদি নিয়ে নিস তাহলে কি পড়ে থাকছে? Q1 মাইনাস Q। Q1 মাইনাস Qটাকে বলতে পারি ডেল্টা Q। তাহলে ব্র্যাকেটে S মাইনাস V, এটাই ফর্মুলা লিখে ডেল্টা ইবিআইটি ফর্মুলা এটা। আমি প্রথমে ডাইরেক্ট বললাম তুই বুঝতে পারতি না, ডেল্টা ইবিআইটির ফর্মুলা ছিল এটা, ডেল্টা ইবিটের ফর্মুলা হচ্ছে এটা। দেখেন এটা ভালো করে। বল এটা বুঝতে পেরেছিস তো? পুরো বুঝেছিস তো? এই আস্তে শোন, এটা বুঝতে পেরেছিস তো? বল এত তো ক্লিয়ার আছে তো? তাহলে কি লিখবো আমরা এখানে? কোথায় চলছিল এখানে অঙ্কটা? এই যে এখানে ডেল্টা এবিটের জায়গায় কি লিখবো? এখানে ডেল্টা কিউ ব্র্যাকেটে কি ছিল? S মাইনাস V। আর ইবিআইটি ফর্মুলা কি ছিল বল? ইবিআইটি ফর্মুলা
কিউ ব্র্যাকেটে এস মাইনাস ভি মাইনাস এফ, এখানে লিখবো সেলস। এবার ডেল্টা সেলস কি হবে, এই দেখ ডেল্টা সেলস বোঝাচ্ছি, সেলস বের করার ফর্মুলাটা কি, অরিজিনাল সেলস বের করার ফর্মুলাটা কি বল, অরিজিনাল সেলস বের করার ফর্মুলাটা কি বল, অরিজিনাল সেলস বের করার ফর্মুলাটা কি বল দেখি, এই দীপায়ন বল দেখি অরিজিনাল সেলস, আগের দিন বললাম তো কিউ ইন্টু এস, এটা হচ্ছে অরিজিনাল সেলস, কিউ ইন্টু এস। আর নিউ সেলস কোনটা বল, ভুল বলি, উল্টো বলে দিলি তো তুই, কিউ ওয়ান ইন্টু এস, কিউ ওয়ান ইন্টু এস, তাহলে চেঞ্জ ইন সেলস কত হবে, নিউ মাইনাস ওল্ড, নিউ কত, কিউ ওয়ান ইন্টু এস মাইনাস কিউ ইন্টু এস, তাহলে এস কমন নিলে কি বলে থাকছে, কিউ ওয়ান মাইনাস কিউ, তাহলে কি পড়ে থাকছে এখানে, ডেল্টা কিউ ইন্টু এস, তাহলে চেঞ্জ ইন সেলস বলতে পারি তো, ডেল্টা কিউ ইন্টু এস, ডেল্টা কিউ এস চেঞ্জ ইন সেলস, লেখ ডেল্টা কিউ এস, জায়গাগুলো একটু টুকে নে, একটু বুঝে নে ব্যাপারটা, রোজ রোজ এসব নিয়ে আলোচনা করবো না, জাস্ট একটা জিনিস কি করে প্রুভ হয় সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে তো। যদি তোকে বলে দেয় ডিওএলটা কি করে বেরোই, প্রুভ করে দেখাও, থিওরি, তখন তোকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে, তাই না, অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করাটা শিখিয়ে দিলাম তোকে, বুঝতে পারলি কি লিখলাম, ডেল্টা কিউ এস লিখলি, ডেল্টা কিউ এস বোঝা গেল। এবার ওখানে লেখ ডেল্টা কিউ এস, লেখ এখানে লেখ, এখানে লেখ, এখানে কি লিখবি, এখানে লেখ ডেল্টা কিউ এস, তাই তো, তা সেলস এর জায়গাটা তাহলে চেঞ্জ করে দে, তাহলে সেলস কেন এটা লিখবো, সেলস কি লেখা উচিত বল দেখি দীপায়ন, সেলস জায়গায় কি লিখবো বল দেখি, কিউএস, এটা লিখবো কিউএস। তাহলে দেখ ভালো করে দেখবি কিন্তু, এই ডেল্টা কিউ, এই ডেল্টা কিউ কেটে গেল, হ্যাঁ কি না, তারপর তুই দেখ এখানে এই কিউ কেটে গেল, হ্যাঁ কি না, তাহলে ওপরে কি পড়ে থাকছে, এস মাইনাস ভি কে কি বলে, কন্ট্রিবিউশন পার ইউনিট, আর ওপরটায় কি বলে, সেলস, কোথায় যেন একটা ও এই তো, এই তাই বলি কি একটা এই এস কেটে গেছে, তাহলে পড়ে হলো কি, উপরে এস মাইনাস ভি মানে সি, আর এটাকে কি বলে সি মাইনাস এফ, তাহলে কি হচ্ছে সি মাইনাস কি, কন্টিনিউয়াসলি ফিক্স করবা দিলে কি হয় ইবিআইটি, তাহলে বুঝতে পারলি, প্রুভ হয়ে গেল, দেখতে পারলি ব্যাপারটা কঠিন না কিন্তু, ওই জায়গাটাই একটু ব্যাপারটা এইগুলো শিখে রাখলে তোর অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো, বুঝতে পেরেছিস কি বুঝতে পারিস, একটু টাফ লাগলো বাট ধরতে পারলি তো, তুই যখন একবার হাতে করবি না এমনি ইজি লাগবে। ডিএফএল প্রুফ করাবো, হয়েছে এটা সরাবো, পেজ সরাবো, এবার ডিএফএল এর প্রুফ লেখ, এবার লেখ ডিএফএল, লেখ ডিএফএল, নেক্সট কোশ্চেন লেখ ডিএফএল, ডিএফএল বের করার ফর্মুলা কি ছিল, এই ডিএফএল বের করার ফর্মুলা কি ছিল, কোন কোন ফর্মুলা বলবো বলতো, যেখানে প্রেফারেন্সিয়াল আছে, প্রেফারেন্সিয়াল যেখানে আছে, তাহলে কি লিখবো, এবিট, ওপরে লেখ এবিট ডিভাইডেড বাই কত লিখবো, এবিট মাইনাস আই, তাই তো, এবিট মাইনাস আই, ব্র্যাকেটে কি মাইনাস দিয়ে লিখবো কি পিডি, ব্র্যাকেটে 1 মাইনাস টি। তো বলছে ডিএফএল এর যে এই ফর্মুলা তুমি প্রুফ করে দাও, কি দিয়ে প্রুফ করবে, পার্সেন্টেজের ফর্মুলা দিয়ে স্টার্ট করতে হয়, পার্সেন্টের ফর্মুলাটা তো মনে আছে, আগের দিন করালাম, পার্সেন্টের ফর্মুলা কি ছিল, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন, কি ছিল পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন, বল কি ছিল, কি লেখা ছিল,
EPS, percentage of changes in EPS. EPS divided by percentage of changes in EBIT. তাহলে এটা তো হলো, এটা পরে করবে, এখানে পরে এখানে এদিক এদিক দেখবি যে এটা বসানো কিন্তু খুব একটা টাফ না, তাই ইজি জিনিস। কিন্তু মেন ব্যাপারটা ডেল্টা ইপিএস এর রাফ লেখ, তোকে শেখাচ্ছি রাফ, তোকে রাফ করাচ্ছি, রাফ, এটা হচ্ছে রাফ বলে শেখাচ্ছি। রাফ কি? ইপিএস। কারণ মনে আছে আগের দিন শিখিয়েছিলাম ইপিএস বের করার ফর্মুলা, মনে আছে? আগের দিন করেছিলাম ইপিএস বের করার ফর্মুলা, মনে আছে? মনে নেই তো? আমি মনে করাচ্ছি, শোনা, আমি মনে করি, মনে না থাকলে পাতা উল্টাতে হবে না, মনে করাচ্ছি। দেখ এই দেখ কি ছিল ইপিএস বের ফর্মুলা, দেখবি কিন্তু টুকবি না, এটা দেখবি খাতায় লেখা ছিল সেলস মাইনাস কি ছিল? ভিসি। ঠিক আছে, সেল থেকে ভিসি বাদ দিলে কি হয় বল? কন্ট্রিবিউশন। এর থেকে মাইনাস কি করতাম বল? ফিক্স কস্ট। বাদ দিয়ে কি হতো বল? ইবিআইটি। ইবিআইটি থেকে কি বাদ দিতাম বল? ইন্টারেস্ট। কি হতো বল? ইবিটি। মনে করতে পারছিস তো? ইবিটি। তার থেকে কি বাদ দিতাম বল? ট্যাক্স। কি হতো বল? ইএটি। মাইনাস কি করতাম বল? প্রেফারেন্স ডিভিডেন্ড। বাদ দিয়ে কি হতো? এটাকে কি বলতাম বল? ইই। ইই ফুল ফর্ম মনে আছিস তো? ইকুইটি আর্নিংস, ইকুইটি আর্নিংস, ইই। এবার কেউ যদি বলিস স্যার এটা না আমি মনে রাখতে পারবো না, আরে ভাই তোর পরীক্ষায় তোর অঙ্ক আসবে, এটা এই ফরম্যাটই পুরো আসবে, এই ফরম্যাটই পুরো নামাতে, এই ফরম্যাট থেকে মনে রাখতে হবে, এই ফরম্যাট থেকে মনে রাখতে হবে। ইকুইটি আর্নিংস। বি দিয়ে লেখ নাম্বার অফ শেয়ারস, বি দিয়ে লিখবো কি? নাম্বার অফ শেয়ারস। এন, ওটা দিয়ে ওটা ভাগ করলে কি হতো? তাহলে তুই ইপিএস বেরোতো বল, মনে পড়ছে? তাহলে তোকে এইটা বের করতে বলেছে, এইটা বের করতে বলেছে। এবার আমি কি করেছিলাম মনে পড়ে? শর্টকাট ট্রিক্সটা বলে দিয়েছিলাম। এই দেখ মনে করার চেষ্টা কর, কি লিখেছিলাম? ইবিআইটি মনে কর মাইনাস আই, ব্যাকেটে কি লিখেছিলাম? 1 মাইনাস টি মাইনাস পিডি। মনে করতে পারছিস? এটা ইপিএস এর ফর্মুলা ছিল, এটা ইপিএস। কি রে মনে করতে পারছিস? এটা ইপিএস ফর্মুলা ছিল। তো তুই না আসলে মনে করতে পারবি না, সেটা বাদ দে। আর যদি বাড়িতে খাতাপত্র না খুলে তাহলে মনে করতে পারবি, সেটা তো আমার দোষ না। তুই 6 সেমিস্টারে উঠে যে বিকম অনার্স পড়ছিস, এখন যদি মনে রাখতে না পারিস তাহলে কি করবো বল? পড়তে হবে, বই খাতা খুললেই মনে থাকবে। তাহলে বল ইপিএস বের করার ফর্মুলা ছিল এটা, এটা ছিল ইপিএস বের করার ফর্মুলা, মনে পড়ছে? মনে রাখতে হবে তোকে, মনে রাখতে হবে এটা। এইটাকে কি বলে? এটাকে বলে ইবিটি, এটাকে বলে ইবিটি। এটা ছিল ট্যাক্স, ইবিটি থেকে ট্যাক্স, মানে এইটুকুকে বলে ইএটি, এইটুকুকে বলে ইএটি। তার থেকে ডিভিডেন্ড বাদ দেবো, ঠিক আছে তো? ডিভাইডেড বাই কি ছিল? এন। এটাকে বলতো কি? ইপিএস। এটাকে বলতে ইপিএস, ঠিক আছে? এটাকে বলতে ইপিএস। তাহলে এটা টুকতে হবে, জাস্ট বোঝালাম, এটা জাস্ট বোঝালাম, টুকা, এটা আগের দিন করিয়েছিলাম। হলো তো? এটাকে কি করলাম বল? এই জায়গাটা কি বলে? এটাকে বলে ইপিএস, এটাকে বলে ইপিএস, ঠিক আছে? এটাকে বলে ইপিএস। এবার করবো ডেল্টা ইপিএস। এর ইপিএসটা টুকতে পারি, পুরোটা না, শুধু এইটুকু টুকতে ইপিএস। এবার লেখ ডেল্টা ইপিএস। আচ্ছা টুকেনে আমি সরে যাচ্ছি একটু, টুকেনে, টুকেনে এটা ডেল্টা ইপিএস। এবার লেখ ডেল্টা ইপিএস। ফর্মুলা তো একই হবে, শুধু জাস্ট আগে একটা ডেল্টা বসিয়ে দে। ঠিক আছে, ডেল্টা ইপিএস লেখ, ডেল্টা ইপিএস, আগে একটা ডেল্টা বসালাম। এবার চেঞ্জ গুলো দেখাবো, হ্যাঁ? এবার চেঞ্জ গুলো দেখো। মেন ফর্মুলা এটা টোকা ছিল, মেন ফর্মুলা এটা টোকা ছিল, তাই তো? ওখানে তো জায়গা ধরবে না, এখানে লিখছি ফর্মুলাটা আরেকবার। কি ছিল বল? লিখলাম ডেল্টা ইপিএস বাই ইপিএস ডিভাইডেড বাই ডেল্টা ইবিআইটি
বাই ইবিআইটি, নাকি এটা বুঝতে পারলি না? দেখতো আমি আমি তোকে মনে করাচ্ছি, যারা বুঝতে পারছেন তাদেরকে মনে করাচ্ছি। ছিল কি ফর্মুলা? উপরে ছিল পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস, তাই তো? তাহলে কি হয়? ডেল্টা ইপিএস বাই ইপিএস। নিচে ছিল পার্সেন্ট অফ চেঞ্জেস ইন ইবিআইটি, ফর্মুলা কি হবে? ডেল্টা ইবিআইটি বাই ইবিআইটি। পরের লাইনে চলে আয়, কি লিখবো? ডেল্টা ইপিএস বাই ইপিএস ইন্টু ইবিআইটি বাই ডেল্টা ইবিআইটি। 100 লিখে কি হবে? তো কেটেই যাবে আবার। আচ্ছা, এবার ডেল্টা ইপিএস এই মাত্র লিখলাম না? ডেল্টা ইপিএস এর ফর্মুলা কি ছিল বল? আগে ছিল ডেল্টা, বসেছিল ডেল্টা, তারপর কি লিখেছিলাম বল? ইবিআইটি মাইনাস আই। এখানে আই লিখছি, হ্যাঁ, নেক্সট লাইনে এটা জিরো লিখে দেবো। বলবো, এবং বলবো না, তোদেরকে জিজ্ঞাসা করবো কেন জিরো হবে। পরে আমি জিজ্ঞাসা করবো কেন জিরো হবে। এখানে আয়ের জায়গায় নেক্সট লাইনে জিরো লিখবো, আমি জিজ্ঞাসা করবো কেন জিরো হবে। বল দেখি কেন জিরো হবে। এদিক টাকা, এই এদিক টাকা। আমি আগের দিন বলেছিলাম আজকে ব্যবসা করার জন্য লোন নিয়েছি, ব্যবসা করার জন্য ধর ব্যবসা করার জন্য লোন নিয়েছি, 10 লাখ টাকা লোন নিয়েছি। আমাকে 10% ইন্টারেস্ট দিতে, কত টাকা? 1 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে। তো এবছর যা লাভ হলো হলো, আমি 1 লাখ টাকা দিলাম। পরের বছর, এবছর যা লাভ হয়েছিল তার 15 গুণ লাভ পরের বছর হয়ে গেছে। ও বলছে তুমি আগের বছর তো যা লাভ ছিল তুমি 1 লাখ টাকা ইন্টারেস্ট দিয়েছো, এবছর তোমার 15 গুণ লাভ হয়ে গেছে, তুমি ইন্টারেস্ট বাড়িয়ে দাও। দিবি? তার মানে কি হলো? চেঞ্জ হলে, প্রফিট যদি বাড়ে, ইবিআইটি চেঞ্জ হয়, তোর কি ইন্টারেস্ট বাড়বে? ইন্টারেস্ট কমবে? তাহলে ইন্টারেস্ট কি হবে? নো চেঞ্জ। সেম থাকা মানে কি? নো চেঞ্জ। তার মানে তুই পরের লাইনে লেখ বা এখানেও জিরো লেখ, ব্যাপারটা দেখ। লাইনের মানে বুঝতে পারলি কেন জিরো লিখবো, নাকি এখনো বুঝিস, ধরতে পারিস নি? ঠিক আছে তো, এইগুলো তো মনে রাখতে হবে। কেননা জানিস তো, এরপরে যখন অঙ্কগুলো আসবে না, বড় বড় অঙ্ক হবে, তখন দেখি 2 বছরের বা 2 ইউনিটের দিয়েছে, স্যার ওখানে ইন্টারেস্ট চেঞ্জ কেন হলো, এই জিনিসগুলো তোর আসবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই সমস্ত জিনিস বড় বড় অঙ্কে আসবে, ঠিক আছে তো? তার মানে এখানটা কি লিখতে হবে তোকে? এখানটা কি লিখবো বল? 0, ব্র্যাকেটে কি লিখবো? 1 মাইনাস টি। টি তে কোনো চেঞ্জ নেই, টি তো হবে, টি তো ট্যাক্স দিতেই হবে, ঠিক আছে তো? মাইনাস কি ছিল বল? পিডি, এটাও জিরো হবে। ভাব ভাব, আমি বোঝাতে পারবো, কিন্তু তোরা ভাব পিডি কেন জিরো হবে বল? পিডি কেন জিরো হবে? প্রেফারেন্স ডিভিডেন্ড কেন জিরো হবে? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবো আমরা, কি ওদের ডিভিডেন্ডটা কি হয়? ফিক্সড হয় না? লাভ হোক বা লস হোক, ডিভিডেন্ড তো দিতেই হবে। লাভ বেশি হলে কি ওদের ডিভিডেন্ড বেশি দিই? লস বেশি হলে কি ডিভিডেন্ড কম দিই? না না। তাহলে এটাও তো ফিক্সড, আর ফিক্সড মানে কোনো চেঞ্জ নেই, জিরো। আর ইপিএস কি হবে এখানটায়? এখানে লেখ ইবিআইটি মাইনাস আই, ব্র্যাকেটে 1 মাইনাস টি মাইনাস, ছোট্ট একটা মিস্টেক করে দিলাম। আচ্ছা ঠিক আছে, মিস্টেক নেই, এখানে করে দে, এখানে এন করে দে না, তাহলে তো হয়ে গেল। বুঝলি কি বললাম? এন ভাগ কত? এন ভাগ করা হয়নি। ইনটু, এখানে কি লিখবো? ইবিআইটি বাই ডেল্টা ইবিআইটি। এই ঠিক আছে তো, পরের লাইনে চলে আয়। আচ্ছা পরের লাইন থেকে না, নেক্সট পেজে যেতে হবে, একটুখানি নেক্সট পেজে যেতে হবে। নেক্সট পেজে যাবো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি একটু আমাকে মনে করাবে, এখানটা কি ছিল? লাইনটা কি ছিল বল? ডেল্টা, ডেল্টা, এই দেখ ডেল্টা তো ব্র্যাকেটে কি ছিল? এটা ইবিআইটি 1 মাইনাস টি, তাই তো? ডিভাইড বাই এন, উল্টে দে।
এটা এন, তো আবার এই এনটা কি হবে, তাহলে উপরে উঠে যাবে আর ওটা নিচে নেমে চলে যাবে। লেখ এন বাই কি ছিল, ইবিআইটি ব্র্যাকেটে ওয়ান মাইনাস টি মাইনাস পিডি। এটা কোন পোর্শনটা করলে, এই পোর্শন, ওইদিকে যা, ইবিআইটি বাই ডেল্টা ইবিআইটি লেখ, ইন্টু লেখ ইবিআইটি বাই ডেল্টা ইবিআইটি। তো ডেল্টা ইবিআইটি কেটে গেল, ঠিক আছে, এন এন কেটে গেল। পরের লাইনে কি পড়ে থাকছে দেখ, না ওইভাবে কাটা যাবে না। এটা দেখ কেন কাটা যাবে না, ভাব, এতদিন তো ম্যাথমেটিক্স করেছিস, এর সঙ্গে মাইনাস আছে না, কাটা যায় না এইভাবে। ঠিক আছে, এবার তোকে এখানটায় সাজাতে হবে। ইবিআইটি ব্র্যাকেটে ওয়ান মাইনাস টি, ঠিক আছে, তো ইবিআইটি মাইনাস আই মাইনাস পিডি ডিভাইড বাই ওয়ান মাইনাস টি করলাম, এটাকে কেটে দিই, এখানে সরিয়ে দিই, এখান থেকে সরিয়ে দিত। এবার দেখ লাইনটা ম্যাচ খাচ্ছে কিনা, ফর্মুলা না, তুই দেখ এই লাইন থেকে এই লাইনটা আসতে পারছিস কিনা, তুই দেখ, এটা তোকে বুঝতে হবে, ব্যাস আর কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই, এটাই ছিল, এই লাইন থেকে এই লাইনটা আসছে কিনা। এখানে ওপরে ইবিআইটির জন্য এই ইবিআইটি, এই ইবিআইটি আয়ের জন্য ইবিআইটি মাইনাস আই, ঠিক আছে তো, ঠিক আছে তো। এবার আমরা একটা লাইন স্টেপ জাম্প করে দিয়েছি, এই যে এখানে মাইনাস পিডি লিখলাম, এইবার কি হচ্ছে, এই ওয়ান মাইনাস টিটাকে নিয়ে চলে আসছে নিচে, ঠিক আছে, ওয়ান মাইনাস টিটাকে নিচে নিয়ে চলে আসছে, ব্যাস আর কিছু না। বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া, বলে দিচ্ছি, এখানে যে লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা তো আমি মাঝখানে দুটো লাইন করিনি, একবারে করে দিচ্ছি, দেখ আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়েছে, এটা বলে দিচ্ছি, টুক তো হবে না, একবারে করে দিতে পারিস, এখানে বুঝে নে কি হয়েছে। এখানে ওয়ান মাইনাস টি ছিল, উপরে কি ছিল, ইবিআইটি ব্র্যাকেটে ওয়ান মাইনাস টি, তাই তো ছিল, আর নিচে কি ছিল, ইবিআইটি মাইনাস আই ব্র্যাকেটে ওয়ান মাইনাস টি মাইনাস পিডি, এই তো ছিল। এইবার এই লাইনটা থেকে তোকে এই লাইনে আসতে হবে, এই লাইনটা থেকে তোকে এই লাইনে আসতে হবে, এই লাইনটা থেকে, মানে এটা তো প্রুফ করতে হবে। তাহলে তোর কি আছে এখানে, উপরে ওয়ান মাইনাস টি নেই, এবার কি হয়েছে ব্যাপারটা দেখ, এখানটা দেখ, এই জায়গাটা কি হয়েছে, এলসিএম এর ব্যাপারটা আসবে, এলসিএম করবো এখানে একটা এলসিএম করে নিয়ে আসা হচ্ছে, ওয়ান মাইনাস টি এলসিএম করে দিচ্ছি, ঠিক আছে তো, ওয়ান মাইনাস টি এলসিএম করছি। এই দেখ, তুই দেখ এখানটায় ভালো করে দেখ, এটা দেখলেই বুঝতে পারবি, দেখ ইবিআইটি মাইনাস এইটা নিচের পোর্শনটা এলসিএম করলে কি হচ্ছে, দেখাই এখানটা, দেখাই দেখ, এই জায়গাটার লাইনটা এখানটা দেখাচ্ছে, কি হচ্ছে, ওয়ান মাইনাস টি এলসিএম করলে কি দাঁড়াচ্ছে, ওপরে কি হচ্ছে, ইবিআইটি মাইনাস আই ইন্টু ওয়ান মাইনাস টি হচ্ছে মাইনাস পিডি। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি বলেছে, লাইনটা ভাব ভালো করে দেখ, একটু ইমাজিন কর, ভাব তুই যদি ওয়ান মাইনাস টি এলসিএম করিস তাহলে কি হচ্ছে, এখানে কিছু নেই, মানে নিচে এক আছে, তাহলে একের সাথে এই ইবিআইটি মাইনাস আই এর সাথে ওয়ান মাইনাস টি মাল্টিপ্লাই করবো, এখানে কি তাই লেখা আছে নিচে, হ্যাঁ তাই লেখা আছে মাইনাস পিডি, এই লাইনটা ওটা হয়েছে, একবার এখানে হয়ে গেছে, ঠিক আছে তো। তাহলে কি হলো, তুই পুরো ব্যাপারটা ভাব, তাহলে ইবিআইটি মাইনাস আই ওয়ান মাইনাস টি মাইনাস পিডি, নিচে ওয়ান মাইনাস টি, এবার ওয়ান মাইনাস টি কেটে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো এটা হচ্ছে তাই জন্য তোর এই লাইনটা বেরিয়েছিল, এবার এই লাইনটা থেকে এই লাইনটা আসা যায়, এটাই তোকে ভালো করে ভাবতে হবে, এলসিএম করে আসা যায়, এখান থেকে এই লাইনে এলসিএম এর মারফত তোকে এলসিএম এর মাধ্যমে আসা যাবে, এই জন্য এই লাইনটার পরের লাইনটা আমরা এটা লিখতে পারি, এই লাইনটার পরের লাইন এটা ডাইরেক্ট লিখে দিতে পারি, ঠিক আছে।
আরো সোজা করেছি, বাদ দে, এত এত কিছু এলসিএম করতে হবে, তোকে এলসিএম কি ভাবতে হবে, দেখ আরো সোজা করেছি তোকে, দেখ একদম সোজা করেছি। তোর কোনটা বের করতে হবে, কোন অ্যান্সারটা বের করতে হবে বল? এত অব্দি বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে, তোকে আর এবার তোকে বের করতে হবে, এই লাইনটাই বের করতে হবে। তুই একটু নিজে ইমাজিন কর, তোরা সবাই ইমাজিন কর, এই লাইনটা থেকে কি করে এই লাইনটা আসে যায়, কি চেঞ্জ দেখতে, কি চেঞ্জ আছে, কি দেখে কি হয়, কি চেঞ্জ আছে, এটা তোকে ভাব, শুধু এইটুকু ভাবলেই বেরিয়ে যাবে, ব্যাস। জাস্ট একটু ভাব, জাস্ট একটু ভাব, কি বললাম, জাস্ট একটু ভাব, এই লাইনটায় ডিফারেন্স কি আছে, এটা ইবিআইটি, এখানে ইবিআইটি বেরিয়ে গেছে, ইবিআইটি আই বেরিয়ে গেছে, এখানে পিডি বেরিয়ে গেছে, তোকে ডিফারেন্স করে শুধু 1 মাইনাস। তাহলে তুই একটা কাজ কর, তোদের এটা বেরিয়ে গেছে, স্যার এই উপরে যে নিউমারেটর আছে না, এটাকে আপনি 1 মাইনাস টি দিয়ে ভাগ করে দিন, তাহলে 1 মাইনাস টি কেটে গেল, নিচেও 1 মাইনাস টি দিয়ে ভাগ করে দিন, ব্যাস হয়ে গেল। সিম্পল না, এক হচ্ছে না, ভালো করে দেখ, এক হচ্ছে না, উপরে যদি 1 মাইনাস টি দিয়ে ভাগ করিস তাহলে 1 মাইনাস টি সরে গেল, ঠিক আছে, নিচে 1 মাইনাস টি দিয়ে ভাগ করলে কি হচ্ছে, ভালো করে, ও বললে এক হলো যখন, তার আমাকে করে দেখাতে হবে, ও যখন বললো এক হচ্ছে না, দেখ ও যেটা বললো এক হচ্ছে, তাই করে দেখাচ্ছি, ভালো করে দেখবি কিন্তু দীপায়ন, তুই বললি বলে তোকে দেখাচ্ছি, দেখ তুই বললি এক হচ্ছে, দেখ ভালো করে দেখ, এক হবে না, এই যে বের করে দেখাবো, প্রমাণ করে দেখাবো, এটা দেখ এক হচ্ছে না, প্রমাণ করে দেখাবো। তাহলে ওপর পোর্শনে 1 মাইনাস টি ভাগ করলে কত হয়, ইবিআইটি হয়, হ্যাঁ কি না বল? তোর নিচের পোর্শনে সমস্যা হচ্ছে তো, দেখ ভালো করে দেখ, তুই যেটা বুঝতে পারলি না, এটা আমি তো বোঝাচ্ছি, দেখ এখানে পুরোটাকে 1 মাইনাস টি দিয়ে ভাগ হবে, এটাই তুই বুঝতে পারিসনি, তুই শুধু এইটুক পোর্শন ভাবছিলি। এবার দেখ, এই পুরোটাকে যদি 1 মাইনাস টি দিয়ে ভাগ হয়, তাহলে 1 মাইনাস টি কেটে গেল, এখানে কি পড়ে থাকছে, ইবিআইটি মাইনাস আই, আর এখানে কি পড়ে থাকছে, পিডি বাই 1 মাইনাস টি হচ্ছে। জীবন দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, তুই উপরটাকেও এটাকেও 1 এই যে পুরো লাইনটাকে 1 মাইনাস টি দিয়ে ভাগ করলি, আর এখানে এই পুরো লাইনটাকে 1 মাইনাস টি দিয়ে ভাগ করলি, পুরো লাইনটাকে, তাহলে পুরো লাইনটাকে 1 মাইনাস টি দিয়ে ভাগ করলে কি হয়, এটা যেমন ছিল তেমন থাকবে, শুধু 1 মাইনাস টি 1 কেটে গেল, আর এখানে মাইনাস পিডি বাই 1 মাইনাস টি হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ব্যাপার ছিল, এই ব্যাপারটা ছিল, ঠিক আছে তো, এই হচ্ছে প্রুফটা গেল, এবার দেখে নে।